আমেরিকার যে বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে বলা হয়েছিল যে স্যার আপনি প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে পারফেক্টলি কিভাবে করেন। সে যে আনসারটা দিয়েছিল সেটা হচ্ছে, আমাকে যদি একটা কোরাল দেওয়া হতো এবং সেই কোরালটা দিয়ে যদি বলা হতো যে 4 ঘন্টা সময় আছে তোমার, সেই 4 ঘন্টার ভিতরে একটা বড় গাছকে কেটে ফেলো, আমি ওই 4 ঘন্টা থেকে 3.5 ঘন্টায় আমি শুধুমাত্র খরচ করতাম আমার কোরালটাকে শার্প করার জন্য। তাইলে ভাইয়া আমরা কি কাহিনী বুঝতেছি কিনা দেখো। এই যে থেলোফাইটা, সেই থেলোফাইটা নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় নাম্বার 5-এ। অধ্যায় নাম্বার 5-এ আলোচনা করা হয়েছে শৈবাল ও ছত্রাক থেলোফাইটাকে নিয়ে। ব্রায়োফাইটা টেরিডোফাইটাকে নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় নাম্বার 6-এ। এবং জিমনোস্পার্ম এনজিওস্পার্ম অর্থাৎ নগ্নবীজ আবৃতবীজকে নিয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় নাম্বার 7-এ। তার মানে আমার বোঝা গেল যে বইয়ের মাঝে আমি তো ডিটেলসে জানবই, বাট শর্টকাটে মেইন কাহিনীটা কি সেটা যদি বুঝতে হয় আমাদেরকে কোথায় আসতে হবে, বেন্থাম এবং হুকারের শ্রেণীবিন্যাসের এই ছকে, যেই ছকটা হচ্ছে তোমাদের বইতে সবার শুরুতে উপক্রমণিকাতেই হচ্ছে দেওয়া আছে। বাট এই স্বর্ণের খনিটা হচ্ছে অনেকে খুঁজে পায় না, ঠিক আছে। তারা হচ্ছে মেইন পড়াশোনা ওই সৃজনশীল কি কমন আসবে শর্টকাট দেখাই দেন, ওগুলোর পিছনে ছোটে তো তারা হচ্ছে এগুলো জীবনও খুঁজে পাবে না। এবং যেহেতু খুঁজে পাবে না, তারা চাবে হচ্ছে শর্টকাটে হচ্ছে পার হইতে, বাট তাদেরকে বেশি পরিশ্রম করতে হবে। আর আমরা এই শর্টকাটগুলা কমন সেন্সের মাধ্যমে মনে রাখার মাধ্যমে তাদের চেয়েও দ্রুত ইনশাল্লাহ লাগাবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সাইকেল 3 এর নতুন আরেকটা চ্যাপ্টার নাম্বার 5 অর্থাৎ শৈবাল ও ছত্রাকের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই যে পঞ্চম অধ্যায়, ঠিক আছে, আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের যে পঞ্চম অধ্যায় শৈবাল ও ছত্রাক, এটা স্টার্ট করতে যাচ্ছি। হাসান স্যারের যে বইটা, সেই বইটা খুলবা। খোলার পর তোমার কাজ হচ্ছে শুরুর দিকের যে উপক্রমণিকা অংশ আছে, সেই উপক্রমণিকা অংশটাতে এই বেন্থাম এবং হুকারের শ্রেণীবিন্যাসটা খুঁজে বের করা, ঠিক আছে। এটা আশা করি সবার কাছে আছে। সো এই ছকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ছকের মাঝেই অনেক রহস্য লুকায় আছে, যারা কিনা নর্মাল স্টুডেন্ট তারা বুঝে না, বা উপক্রমণিকা এটা থেকে তো কোনো প্রশ্ন আসবে না, এটা বাদ দিয়ে দেয় অনেকে। বাট আমরা এখানেই ফোকাস করব, অনেক কিছু আমরা জাস্ট কমন সেন্স খাটায় হচ্ছে জানার চেষ্টা করব, ঠিক আছে। দুইজন বিজ্ঞানী, বুঝতেই পারতেছি বেন্থাম এবং হুকার, দুইজন বিজ্ঞানীর নাম। তারা যে কাজটা করছিলেন সমগ্র উদ্ভিদ জগৎকে এই যে লাখ কোটি রকমের গাছপালা আছে, সেই গাছপালাগুলোতে হচ্ছে বীজ এবং ফুল হয় কি হয় না, যে কোনো একটা গাছ, সেই গাছের মাঝে বীজ এবং ফুল হয় কি হয় না, এটার উপর ডিপেন্ড করে তারা হচ্ছে দুইটা ফার্স্টে উপজগতে ভাগ করছেন। প্রথম যে উপজগৎ সেটাকে বলা হয় ক্রিপ্টোগেমিয়া, তারা কি ক্রিপ্টোগেমিয়া। আর সেকেন্ড যে জগৎটা সেটাকে বলা হয় ফেনেরোগেমিয়া, ঠিক আছে, ফেনেরোগেমিয়া। আচ্ছা, এগুলা থেকে কিছু নোট করতে হবে না, জাস্ট বোঝার চেষ্টা করো। ক্রিপ্টোগেমিয়া হচ্ছে সে সকল উদ্ভিদ যাদের কিনা বীজও হয় না, ফুলও হয় না, এবং ফুলও হয় না, ফুল বীজ কোনোটা হয় না, তাদেরকে বলা হয় ক্রিপ্টোগেমিয়া। কিভাবে মনে রাখতে পারি? মনে রাখার উপায়টা হচ্ছে ক্রিপ্টোগেমিয়া কথার মাঝে কিপটা একটা ভাব আছে না, কিপটা, ঠিক আছে, কিপটা। বীজ এবং ফুল হওয়ার ক্ষেত্রে তারা খুবই কিপটা, তাদের মাঝে কোনো বীজও হয় না, তাদের মাঝে কোনো ফুলও হয় না, ঠিক আছে। তাহলে এদের মাঝে যদি বীজ এবং ফুল না হয়, আমরা জানি ফুল হচ্ছে একটা উদ্ভিদের প্রধান প্রজনন অঙ্গ যৌন প্রজননের ক্ষেত্রে। এসএসসি বায়োলজির অধ্যায় নাম্বার 11-তে কিন্তু এগুলো পড়ে আসছো। ওই যে পুং গেমেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি, সবকিছু কোথায় হইতেছিল? একটা ফুলের ভিতরে কিন্তু হইতেছিল। আর সেই ফুলে যদি কোনো একটা উদ্ভিদের মাঝে সৃষ্টি না হয়, তাইলে তো যৌন জনন হবে না, পরাগরেণু এসে হচ্ছে পতিত হওয়া, তারপর হচ্ছে নিষেকের ঘটনা ঘটা, ওই কাহিনীগুলো কিন্তু কিছুই হবে না, ঠিক না। তো একটা উদ্ভিদের মাঝে যখন এরকম ফুল এবং বীজ হয় না, দ্যাট মিনস এই উদ্ভিদগুলো সাধারণত যৌন জননে আগ্রহী না। তাহলে যৌন জননে কোনো একটা জিনিস যদি আগ্রহী না হয়, ঠিক আছে, শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে কোনো একটা জিনিস যদি বংশবিস্তারে আগ্রহী না হয়, তাইলে বলতো তার তো কোনো না কোনোভাবে বংশবিস্তার করতে হবে। সে কিসের মাধ্যমে বংশবিস্তার করবে? সে হচ্ছে স্পোর কিংবা রেণুর মাধ্যমে বংশবিস্তার করবে। তাহলে আমরা মনে রাখবো ক্রিপ্টোগেমিয়ার যে উদ্ভিদগুলো আছে সেগুলা স্পোর কিংবা রেণুর মাধ্যমে বংশবিস্তার করে। কিসের মাধ্যমে? স্পোর কিংবা রেণুর মাধ্যমে বংশবিস্তার করে। সো দেখো, ভালো করে খেয়াল করো, প্রথম যেই সদস্য তাদেরকে কি বলা হয়? থ্যালোফাইটা। এই কিওয়ার্ডটা আমরা মনে রাখবো, থ্যালো বা থ্যালাস অথবা থ্যালয়েড, ঠিক আছে। আচ্ছা, থ্যালয়েডটা এটাও আসলে কমন সেন্স খাটাইলে হচ্ছে আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে। এই শব্দগুলা বায়োলজিতে যেখানেই পাবা, কি বুঝবা? এর দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, কোনটা যে মূল, কোনটা যে কাণ্ড, কোনটা যে পাতা, সেটা আলাদা করা কোনোভাবেই হচ্ছে সম্ভব না, ঠিক আছে। তার দেহটাই হচ্ছে এত ছোট। কিংবা এই জিনিসটা কি তোমাদের বইতে একটু
মানে বাংলা ভাষার, ঠিক আছে, মাধুর্য মিশিয়ে বলা হয়েছে সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী মানে কি? যার দেহটা কিনা সব দিক দিয়ে সমান, মানে একদম ছোট, একদম ছোট, সমাঙ্গদেহী। সমাঙ্গদেহী মানে হচ্ছে এর দেহের মাঝে কোনটা যে আসলে মূল, কোনটা যে কাণ্ড, কোনটা যে পাতা, সেটাতে বিভক্ত করা যায় না, ঠিক আছে। ফুল জিনিসটাই হচ্ছে ছোট। সো এই জিনিসটা এখন থেকে একদম ক্লিয়ার করে ফেলো। আমরা যেখানেই সামনে যেখানেই হচ্ছে থ্যালো, থ্যালাস কিংবা থ্যালোয়েড এই শব্দগুলো যেখানেই পাবো, আমরা বুঝবো যে সেই অংশটাকে কোনোভাবেই মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। থ্যালোফাইটা, আমরা তো এটাও জানি যে ফাইটা কথাটা যেখানেই পাই আমরা, ফাইটা মানে কি? ফাইটা মানে হচ্ছে প্ল্যান্ট কিংবা উদ্ভিদ। ফাইটা মানে হচ্ছে প্ল্যান্ট কিংবা উদ্ভিদ। তাহলে থ্যালোফাইটার আন্ডারে কারা কারা থাকবে? থ্যালোফাইটা, থ্যালো মানে হচ্ছে যার দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, ফাইটা হচ্ছে উদ্ভিদ। তার মানে আমরা বুঝতেছি যে থ্যালোফাইটার আন্ডারে এমন সকল উদ্ভিদই থাকবে যাদের দেহটাকে আমরা হচ্ছে মূল কাণ্ড পাতায় আলাদাভাবে মানে বিভক্ত করতে পারবো না। কোনটা যে আসলে মূল, কোনটা যে কাণ্ড, কোনটা যে পাতা, আমরা আলাদা করে হচ্ছে বুঝতে পারবো না। এবং সেটারই এক্সাম্পল হচ্ছে এই যে দেখো থ্যালোফাইটা, ভালো করে খেয়াল করো, এই থ্যালোফাইটার আন্ডারই কারা আছে? শৈবাল এবং ছত্রাক। শৈবাল এবং ছত্রাক। তার মানে আমরা কিন্তু একটা বৈশিষ্ট্য এদের মাঝে কমন পেয়ে গেলাম। শৈবাল এই জিনিসটাও থ্যালয়েড, মানে এর দেহকে মূলকাণ্ড পাতায় আমরা বিভক্ত করতে পারবো না। ছত্রাক এই জিনিসটাও থ্যালয়েড, অর্থাৎ এর দেহটাকেও আমরা কিন্তু মূল কাণ্ড পাতায় বিভক্ত করতে পারবো না। এদের দেহটাই হচ্ছে এত এত ছোট যে এদের দেহকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। ঠিক আছে, বোঝা গেল? 1 নম্বর বৈশিষ্ট্যটা আশা করি ক্লিয়ার। 2 নম্বর বৈশিষ্ট্যটা কি? দেখো 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের মাঝে কোনো ভ্রূণ সৃষ্টি হয় না। এদের মাঝে কোনো ভ্রূণ সৃষ্টি হয় না। তো চলো আমরা এই জিনিসটাও জেনে ফেলি, ভ্রূণ কেমনে সৃষ্টি হয়। সচরাচর আমরা জানি যে প্রত্যেকটা জীবই হচ্ছে 2টা কোষ থেকে সৃষ্টি, এবং সৌরভ ভাইয়া তো মাশাআল্লাহ এই চিত্র আঁকতে আঁকতে তার হাত ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, আমরা প্রত্যেকটা সাইকেলই যখন শুরু করি তখন হচ্ছে কোনো না কোনো ক্ষেত্রে এই 2টা কোষ লাগেই। ঠিক আছে, একটা হচ্ছে কি? একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে শুক্রাণু, আর একটা হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, এই 2 বাণু নিয়েই হচ্ছে আমাদের জীবন শুরু, প্রত্যেকটা জীবের জীবন শুরু শুক্রাণু এবং ডিম্বাণু থেকেই হচ্ছে আমাদের যাত্রা শুরু। এবং এই 2টা কোষ যখন মিলন করে, এটা আসে অবভিয়াসলি হচ্ছে পিতা থেকে, ঠিক আছে, এটা আসছে পিতা থেকে, এটা আসছে মাতা থেকে। ঠিক আছে, এই যে 2 কোষ, সেই 2 কোষের সংমিশ্রণে প্রথম যেটা গঠিত হয় আমাদের বডির প্রথম কোষ, সেটাকে কি বলা হয়? জাইগোট বলা হয়। সেটাকে বলা হয় জাইগোট। শুক্রাণু এই জিনিসটা সাধারণত হ্যাপ্লয়েড কিংবা N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, ডিম্বাণু N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। N+N মিলে জাইগোটে কত সংখ্যক ক্রোমোজোম হয়ে যায়? 2N সংখ্যক ক্রোমোজোম হয়ে যায়। এগুলো তো আমরা জানি। আচ্ছা, এরপর জাইগোট কি সৃষ্টি হয়ে বসে থাকে? আনসার হচ্ছে না ভাইয়া। জাইগোটের ভিতরে হচ্ছে কোষ বিভাজন চলতে থাকে, মানে এটা তো একটা কোষ, সেই কোষের ভিতরে মাইটোসিস কোষ বিভাজন চলতে থাকে। কি হয়? মাইটোসিস কোষ বিভাজন। আর মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা জানি যে একটা কোষ তারই মতো দেখতে হুবহু 2টা কোষে পরিণত হয়। সো এরকমভাবে 1টা থেকে 2টায় পরিণত হবে, 2টা থেকে 4টায় পরিণত হবে, 4টা থেকে 8টায়, 8টা থেকে 16টায়, 16টা থেকে 32টায়, এরকম করে একটা পিণ্ডে পরিণত হবে। ফুল জিনিসটা এই যে জাইগোট একটা মাত্র কোষ, সেই কোষটা কি হইলো? একটা পিণ্ডে পরিণত হবে। এবং এই পিণ্ডটাকেই আমরা সচরাচর কি বলি ভাইয়া? সচরাচর বলি হচ্ছে ভ্রূণ কিংবা এমব্রায়ো। এটাকে আমরা বলি ভ্রূণ কিংবা এমব্রায়ো। ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয় বুঝতেছি যে যদি কোনো একটা জীবের দেহের মাঝে, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক, তার দেহের মাঝে যদি ভ্রূণটা গঠিত হইতে হয়, তাহলে নিশ্চয়ই এই কাহিনীগুলো হইতে হবে। অর্থাৎ তার যে শুক্রাণু, সেই শুক্রাণু গিয়ে ডিম্বাণুর সাথে মিলন করতে হবে, শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে হচ্ছে জাইগোট তৈরি হতে হবে, এবং সেই জাইগোটে মাইটোসিস হইতে হবে। মাইটোসিস হইলে গিয়ে তারপর হচ্ছে ভ্রূণ সৃষ্টি হবে। এবার ঝামেলাটা যেটা, ঠিক আছে, নিম্ন শ্রেণীর জীবের দেহকোষ কিংবা আমরা বলতে পারি জনন মাতৃকোষ, ঠিক আছে, জনন মাতৃকোষ 2টাই কীরকম হয়? দেহকোষ, জনন মাতৃকোষ 2টাই হয় হচ্ছে হ্যাপ্লয়েড কিংবা N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। সো এটা যদি হ্যাপ্লয়েড কিংবা N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়, ঠিক আছে, জনন মাতৃকোষ ভালো করে খেয়াল করো, আমরা সচরাচর কি জানি? জনন মাতৃকোষ সেটা হয় ডিপ্লয়েড। আমাদের যে দেহের মাঝে যে জনন মাতৃকোষ থাকে, আমাদের শুক্রাশয় বা ডিম্বাশয়ে, সেই জিনিসটা কীরকম হয়? ডিপ্লয়েড হয়, অর্থাৎ 2N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়। এবং সেই 2N সংখ্যক জনন মাতৃকোষে হয় হচ্ছে মায়োসিস। ঠিক আছে, মায়োসিস হইলে গিয়ে আমাদের যে শুক্রাণু সৃষ্টি হয়, সেই শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পেয়ে N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট ওই শুক্রাণু কিন্তু নর্মালি সৃষ্টি হতে পারে। বাট যেহেতু তার দেহকোষটা মানে জনন মাতৃকোষটাই হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ N সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, কাজেই N-কে কি তুমি ভাঙতে পারবা? N/2 করতে পারবা? আনসার হচ্ছে না ভাইয়া, N/2 বলে কিছু নাই। ঠিক আছে, সো এই যে জনন মাতৃকোষ,
এই যে জনন মাতৃকোষ, ঠিক আছে, সেই জনন মাতৃকোষে কি হইতে পারবে না, জনন মাতৃকোষে কিন্তু মায়োসিস হইতে পারবে না, এখানে কি হবে, মাইটোসিস হবে। সো জনন মাতৃকোষে যদি মাইটোসিস হয়, মাইটোসিস হইলে তো এটার জাস্ট কপি তৈরি হবে, বা যত সংখ্যক ক্রোমোজোম তত সংখ্যক ক্রোমোজোম বিশিষ্টই অন্য একটা অংশের সৃষ্টি হবে। সো এর যে শুক্রাণু কিংবা ডিম্বাণু, এর যে শুক্রাণু কিংবা ডিম্বাণু সেটা কীরকম হবে, হ্যাপ্লয়েড, অর্থাৎ এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্টই হবে। এতটুকু পর্যন্ত কোনো ঝামেলা নাই। ঝামেলাটা কোথায় সৃষ্টি হয়, এই যে শুক্রাণু, এটা ধরো শৈবালের একটা শুক্রাণু, এটা ধরো শৈবালের একটা ডিম্বাণু, এরা কোনো কারণে যদি মিলন করে, ঠিক আছে, শৈবাল সাধারণত এই যৌন জনন প্রক্রিয়াতে যায় না, বাট কিছু কিছু ক্ষেত্রে যায়, কিছু কিছু ক্ষেত্রে যখন আর কোনো উপায় পায় না, ঠিক আছে, তখন সে এই যৌন জনন প্রক্রিয়াতে যাইতে পারে, ঠিক আছে। সেম কথা গোস ফর ছত্রাক। ছত্রাকও সাধারণত অযৌন জনন করিয়ে অভ্যস্ত, বাট কিছু কিছু ক্ষেত্রে সে এই যৌন জননের ঝামেলাতে যাইতে পারে। বাট ঝামেলাতে গেলে কি কাহিনী হবে দেখো, তার যে শুক্রাণু সেটা হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, তার যে ডিম্বাণু সেটা হচ্ছে এন সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু তারা যখন পরস্পরের সাথে মিলন করবে, মিলন করে নতুন শৈবালের, বাচ্চা শৈবালের দেহের প্রথম কোষ জাইগোট গঠন করবে। জাইগোটটা কি হয়ে যাবে, জাইগোটটা কিন্তু n+n মিলে হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়ে যাবে। এবার নতুন সন্তানের দেহের ক্রোমোজোম সংখ্যা সেটা কি পিতামাতার মতো আছে, পিতামাতার দেহের কোষটা কীরকম ছিল, পিতামাতার দেহকোষ বা জনন মাতৃকোষ সেটা ছিল হ্যাপ্লয়েড কিংবা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। অন্যদিকে সন্তানের দেহের যেই কোষ সেই জিনিসটা কি হয়ে গেল, ডিপ্লয়েড বা 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয়ে গেল। তার মানে ডেফিনেটলি এখানে কি হইতে হবে, যদি সন্তানের দেহের কোষটাকে পিতামাতার মতো হইতে হয় তাহলে ডেফিনেটলি এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যাটাকে হ্রাস করতে হবে। আর ক্রোমোজোম সংখ্যা হ্রাস করার একটা মাত্র কোষ বিভাজনই আবিষ্কার হয়েছে এই পর্যন্ত, সেই জিনিসটা কি, মায়োসিস। তার মানে এদের যে জাইগোট, সেই জাইগোটে কি হবে, জাইগোটে হবে মায়োসিস কোষ বিভাজন। জাইগোটে যদি মায়োসিস কোষ বিভাজন হয়, জাইগোটে যদি মায়োসিস কোষ বিভাজন হয়, একটু কমন সেন্স খাটাও, জাইগোটে যদি হয় মায়োসিস কোষ বিভাজন, তাইলে একটু আগে আমরা কাহিনী যে বললাম যে মাইটোসিসের মাধ্যমে জাইগোট ফার্স্টে একটা থেকে দুইটা কোষ, দুইটা থেকে চারটাই, চারটা থেকে আটটাই, আটটা থেকে 16টাই, 16টা থেকে 32টাই পরিণত হয়ে একটা পিণ্ডে পরিণত হয়, এবং সেই পিণ্ডটাকে আমরা বলতেছিলাম ভ্রূণ। সেই কাহিনী কি ঘটার চান্স আছে এখানে, আনসার হচ্ছে না ভাইয়া, সেই কাহিনী কিন্তু এখানে ঘটার কোনো চান্স নাই। কারণ জাইগোট যেটা কিনা এই একটা কোষ, সেই কোষটা থেকে ডিরেক্টলি আলাদা 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 চারটা কোষের সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা জানি মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে চারটা কোষের সৃষ্টি হয়, ঠিক না, সো এই চারটা কোষে কিন্তু আলাদা আলাদা সৃষ্টি হয়ে যাচ্ছে। সো যেহেতু জাইগোট জিনিসটা একসাথে থাকতেছে না, একসাথে থাকতেছে না, এবং এর পাশাপাশি এর ভিতরে মাইটোসিসও হইতেছে না, এই দুইটা কারণে হচ্ছে এদের ক্ষেত্রে কি দেখা যাবে, এদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ভ্রূণ গঠিত হবে না, এদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কি সৃষ্টি হবে না, ভ্রূণ সৃষ্টি হবে না। এখন যে ছাত্র হচ্ছে অন্য টিচারের কাছে পড়তেছে, সেই টিচার কি এত পরিশ্রম করবে এই একটা লাইন বোঝানোর জন্য, ঠিক আছে। দেখো এদের ভ্রূণ সৃষ্টি হয় না। ভ্রূণ কেন সৃষ্টি হয় না ভাইয়া, কারণ এদের জাইগোটে মায়োসিস হইতেছে, মায়োসিস হলে জাইগোটটা আর একসাথে নাই, জাইগোটটা বিভাজিত হয়ে আলাদা আলাদা চারটা কোষের সৃষ্টি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো যেহেতু আলাদা আলাদা কোষের সৃষ্টি হয়ে যাচ্ছে, কাজেই এখানে ভ্রূণের কিন্তু কোনো সৃষ্টি হবে না। বুঝা গেল, আশা করি হচ্ছে বুঝে গেছো। তাইলে এই জিনিসটা কিন্তু আমরা শৈবালের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, ছত্রাকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। দেখো শর্টকাটটা এখন বুঝছো, আমরা বেসিকটা বুঝে শর্টকাট অ্যাপ্লাই করব। তাহলে আমরা কিন্তু শৈবালের বৈশিষ্ট্য যখন লিখব, ঠিক আছে, তখন কিন্তু এই জিনিসটা বলতে পারি, শৈবালের ক্ষেত্রে কোনো ধরনের ভ্রূণ সৃষ্টি হয় না। ছত্রাকের ক্ষেত্রেও সেম কথাটা কিন্তু আমরা বলতে পারি, ছত্রাকের ক্ষেত্রেও কোনো ধরনের ভ্রূণ সৃষ্টি হয় না। এবং মেডিকেলে সাধারণত এই টাইপের প্রশ্নই আসে যে নিচের কোনটি শৈবাল সম্পর্কিত সঠিক তথ্য, নিচের কোনটি ছত্রাক সম্পর্কিত সঠিক তথ্য বা সঠিক তথ্য নয়। সো সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে শৈবাল জিনিসটার মাঝে কোনো ধরনের ভ্রূণ কিন্তু সৃষ্টি হয় না, ছত্রাকের মাঝেও কিন্তু কোনো ধরনের ভ্রূণ কিন্তু সৃষ্টি হয় না। আমি যদি তোমাকে এরকম শর্টকাট টেকনিক বা এরকমভাবে হচ্ছে যত্ন করে এই জিনিসটা না বোঝায়া ডিরেক্টলি বই থেকে যে চলো বাবা, ঠিক আছে, আমরা শৈবালের হচ্ছে বৈশিষ্ট্য মুখস্থ করা শুরু করি, ঠিক আছে, বা ছত্রাকের বৈশিষ্ট্য মুখস্থ করা শুরু করি, এরকম করলে এখন তো শৈবাল তুমি পড়তেছো, তোমার মনে থাকবে, বাট যেই মাত্র শৈবালের পর ছত্রাক পড়বা, ছত্রাকের বৈশিষ্ট্য পড়বা, মাথার মাঝে আরও কিছু ইনফরমেশন অ্যাড হইলো, এরপর ছত্রাকের পর চলে যাবে হচ্ছে ব্রায়োফাইটাতে গিয়ে আরও কিছু বৈশিষ্ট্য তোমার মাথায় অ্যাড হইলো, নগ্নবীজি, আবৃতবীজি, এতগুলো বৈশিষ্ট্য যখন তুমি পড়ে ফেলবা তখন তোমার মাথায় কিন্তু থাকবে না জিনিসটা। সো এই জন্য ভাইয়া আমি তো তোমাদের মানে ফেজটা পার করে আসছি, আমি জানি তোমাদের আসলে এক্স্যাক্টলি কি লাগবে, ঠিক আছে, কিভাবে তুমি ইজিলি মনে রাখতে পারবা। সেই জন্যই ভাইয়া কিন্তু যত্ন করে চেষ্টা করতেছি এই জিনিসগুলা একসাথে একটা জায়গায় হচ্ছে কিভাবে মনে রাখতে পারবা এবং অন্যদের চেয়ে বেটার বায়োলজি তুমি পারবা, ঠিক আছে, ওই জিনিসটা ইনশিওর করতে। সো এখান থেকেই আমরা মনে রাখবো শৈবালেও ভ্রূণ সৃষ্টি হয় না এবং ছত্রাকেও ভ্রূণ সৃষ্টি হয় না, ঠিক আছে। এবার আসো আরেকটা ইন্টারেস্টিং তথ্য,
ঠিক আছে, যেহেতু যেহেতু দেখো এরা এরা হচ্ছে সবচেয়ে অনুন্নত না, এই যে শৈবাল ছত্রাক থেলোফাইটা, এরা হচ্ছে সবচেয়ে অনুন্নত, সবচেয়ে কম উন্নত, এদের থেকে বাকি যতই যাবা সামনে তত বেশি উন্নত। থেলোফাইটা থেকে ব্রায়োফাইটা উন্নত, ব্রায়োফাইটা থেকে টেরিডোফাইটা উন্নত, টেরিডোফাইটা থেকে জিমনোস্পার্ম উন্নত, জিমনোস্পার্ম থেকে এনজিওস্পার্ম বা আবৃতবীজী উন্নত। তাহলে এরা যেহেতু সবচেয়ে কম উন্নত, সবচেয়ে কম উন্নত, এদের কি কোনো ধরনের ভাস্কুলার টিস্যু থাকবে? এদের কি কোনো ধরনের ভাস্কুলার টিস্যু থাকবে? আনসার হচ্ছে না। সো এখানে হচ্ছে দুই রকমের স্টুডেন্ট, মানে যারা হচ্ছে আগে আমার সাথে সাইকেল 1 থেকে ছিল না, তারা প্রশ্ন করবে যে ভাই ভাস্কুলার টিস্যু জিনিসটা কি, এটাই তো বুঝি না। ঠিক আছে, সো চলো আমরা একদম বেসিক থেকেই জানা শুরু করি, সমস্যা নাই। আমি সব কিছুই আজকে বেসিক বোঝাবো, আজকের ক্লাসটাই হচ্ছে বেসিকের ক্লাস। ঠিক আছে, ভাস্কুলার টিস্যু, ভাস্কুলার টিস্যু এগুলো যদিও তোমাদের এসএসসিতেই আমার কাছে যদি পড়তা তাহলে হচ্ছে এই জিনিসগুলো তখনই বোঝানোর কথা আমার। ঠিক আছে, আমি কিন্তু তখনই হচ্ছে বুঝাইছি এসএসসি লেভেলে যারা আমার কাছে ছিল, স্টিল যারা হচ্ছে ছিল না তাদের জন্য বলতেছি। ভাস্কুলার টিস্যু জিনিসটা কি দেখো, একটা ঠিক আছে উদ্ভিদ এবং মানুষের মাঝে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে, একটা উদ্ভিদ এবং মানুষের মাঝে কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। ঠিক আছে, একটা উদ্ভিদের মাঝে তার যে হচ্ছে পাতা, সেই পাতাতে কি হইতে পারে? শালক সংশ্লেষণ হইতে পারে। শালক সংশ্লেষণের মাধ্যমে পাতাতে কি তৈরি হইতেছে? পাতাতে তৈরি হইতেছে হচ্ছে গ্লুকোজ, C6H12O6, এই যে গ্লুকোজ, সেই গ্লুকোজটা শালক সংশ্লেষণের মাধ্যমে কোথায় তৈরি হইতেছে? পাতাতে তৈরি হইতেছে। এখন শুধুমাত্র কি ভালো করে বুঝছো, এই যে পাতার কোষ, সেই পাতার কোষেই কি শুধুমাত্র এই গ্লুকোজ প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস এটিপি, অর্থাৎ শ্বসনের বিক্রিয়া, ঠিক আছে, শক্তি তৈরির বিক্রিয়া, এটা কি শুধুমাত্র পাতাতেই হইতে হবে? ঠিক আছে, পাতা ছাড়া কি বাকি অন্য কোনো কোষ, কাণ্ডের কোষ কিংবা মূলের কোষ, এগুলাতে কি শ্বসন দরকার নাই? প্রত্যেকটা কোষকে বেঁচে থাকার জন্যই তো কি দরকার? শ্বসন কিন্তু দরকার, শক্তি তৈরি করা দরকার, নাহলে তো কোনো কোষই বাঁচবে না, কোনো কিছু কিন্তু বাঁচবে না। তাহলে নিশ্চয়ই পাতাতে যে খাবার তৈরি হয়েছে, যে কাঁচামাল তৈরি হয়েছে, পাতাতে যেই খাবার কিংবা কাঁচামাল একটা উদ্ভিদ তৈরি করলো, পাতাতে যে খাবার কিংবা কাঁচামাল একটা উদ্ভিদ তৈরি করলো, সেই খাবারকে নিশ্চয়ই কোনো না কোনোভাবে পরিবাহিত হয়ে পাতা থেকে কোথায় আসতে হবে? এই কাণ্ডের কোষে আসতে হবে, কাণ্ডের কোষ থেকে মূলের কোষে আসতে হবে। না হইলে কি হবে? না হইলে এই যে কাণ্ডের কোষ, কাণ্ডের মাঝে তো তেমন একটা শালক সংশ্লেষণ হয় না, মূলের কোষে তো শালক সংশ্লেষণ হওয়ার প্রশ্নই ওঠে না, এটা মাটির নিচে থাকে। সো এই কোষগুলো কিন্তু খাদ্যের অভাবে শক্তি তৈরি করতে পারবে না, আর শক্তি না তৈরি করতে পারলে এগুলো কিন্তু মারা যাবে। দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট যে এখানে পাতাতে যেই গ্লুকোজ তৈরি হয়েছে, সেই গ্লুকোজটাকে পরিবহন করে একটা উদ্ভিদের একদম মূলের আগা পর্যন্ত, এই কোষ পর্যন্ত হচ্ছে নিয়ে যাওয়ার একটা সিস্টেম নিশ্চয় থাকতে হবে তার ভিতরে, ঠিক না? সো সিস্টেম যদি থাকতে হয়, এবার আসো আমাদের দেহের সাথে উদ্ভিদের দেহের কি পার্থক্য? আমরা যে খাবার খাই, খাবার তো তুমি মুখে খাইছো, সেই মুখ থেকে পেটে গেল, ঠিক আছে, বাট সেই পেট থেকে খাবার কিভাবে তোমার একদম পায়ের কোষ পর্যন্ত বা হাতের এই কোষ পর্যন্ত পৌঁছায়? আনসার হচ্ছে রক্ত। ঠিক আছে, পাকস্থলিতে খাবার হচ্ছে পরিপাক হয়, পাকস্থলী ক্ষুদ্রান্তে খাবার পরিপাক হইল, পরিপাকের পর হবে শোষণের মাধ্যমে খাবারটা চলে গেল রক্তে, সেই রক্ত কিন্তু পরিবহন করে হচ্ছে খাবারটা একদম তোমার হাতের এই কোষ পর্যন্ত নিয়ে আসবে, পায়ের এই কোষ পর্যন্ত নিয়ে আসবে, একদম মাথার এই কোষ পর্যন্ত কিন্তু এই রক্ত নিয়ে আসতেছে। নাও হিয়ার কামস দ্য কোশ্চেন, যে উদ্ভিদের ভিতরে কি এই রক্ত আছে? উদ্ভিদের ভিতরে তো কোনো রক্ত নাই, উদ্ভিদের যদি কাটো, জীবনে দেখছো রক্ত বের হইতে? ঠিক আছে, রাবার গাছটা হয়তো কাটলে রাবার বের হবে, বাট জীবনও কিন্তু এর ভিতরে রক্ত নাই। ঠিক আছে, রক্ত না থাকলে এই পরিবহনের কাজটা কি করবে? পরিবহন করার মতো কোন একজন তো থাকা লাগবে, যে কিনা এখান থেকে এখানে খাবার পরিবহন করে নিয়ে যাবে। সো এই জন্যই হচ্ছে আল্লাহ তাআলা দেখো উদ্ভিদের মাঝে কত সুন্দর সিস্টেম রাখছেন। উদ্ভিদের মাঝে এক ধরনের স্পেশালাইজড টিস্যু থাকে, যাদেরকে বলা হয় ভাস্কুলার টিস্যু। যাদেরকে কি বলা হয়? ভাস্কুলার টিস্যু, কিংবা এটারই বাংলা টার্ম হচ্ছে পরিবহন টিস্যু। এই টিস্যুগুলার আর কোনো কাম নাই। তাদের কাম কি? তাদের কাজই হচ্ছে উদ্ভিদের যে পাতা, সেই পাতাতে যে খাবার তৈরি হয়েছে, সেই খাবারকে পাতা থেকে বহন করে উদ্ভিদের একদম এই মূলের কোষ পর্যন্ত নিয়ে আসা। আবার মূলের মাধ্যমে উদ্ভিদ যে হচ্ছে মাটি থেকে খনিজ লবণ শোষণ করতেছে, পানি শোষণ করতেছে, সেই জিনিসটাও নিশ্চয়ই এখান থেকে বহন করে হচ্ছে পাতাতে নিয়ে যেতে হবে। ওই কাজটাও কিন্তু এই উদ্ভিদের এই ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু কিন্তু সেই কাজটা করে থাকে। বোঝা গেল? আশা করি হচ্ছে বেসিকগুলো মাথায় ঢুকতেছে। ঠিক আছে, সো পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু, ঠিক আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে উদ্ভিদের মাঝে পরিবহন করা। কিভাবে মনে রাখবো? ভাস্কুলারের সাথে মিল আছে বাসের। বাস কি করে? পরিবহন করে। বাস হচ্ছে পরিবহন করে। কাজেই উদ্ভিদের দেহের মাঝে ভাস্কুলার টিস্যু কি করে? ভাস্কুলার টিস্যুর কাজই হচ্ছে খাবার, খনিজ লবণ ইত্যাদি
পরিবহন করা। যেহেতু তারা পরিবহন করে, এই জন্য তাদের অপর নাম হচ্ছে পরিবহন টিস্যু। দুইটা পরিবহন টিস্যু সম্পর্কে আমরা জানি, একটা হচ্ছে জাইলেম, ঠিক আছে, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লুয়েম। একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লুয়েম, ঠিক আছে। আচ্ছা, জাইলেম, জাইলেম জিনিসটাকে বাংলাতে উচ্চারণ করো বা মুখে একটু উচ্চারণ করো, জাইলেম। জাইলেম বলতে কিন্তু জল জল একটা ভাব লাগে, ঠিক না, জল জল বা পানি। সো আমরা মনে রাখবো যে উদ্ভিদের দেহের মাঝে এই যে মূল দিয়ে যে সে পানি শোষণ করলো, সেই পানিটাকে পরিবহন করে একদম পাতা পর্যন্ত নিয়ে যাওয়ার কাজটা যেই টিস্যুটা করবে তার নামই হচ্ছে জাইলেম টিস্যু, তার নামই হচ্ছে জাইলেম টিস্যু। এখন উদ্ভিদ তো শুধুমাত্র মাটি থেকে পানি শোষণ করে না, পানির সাথে সাথে আরও কি শোষণ করে, সে কিন্তু খনিজ লবণ শোষণ করে, বিভিন্ন রকমের আয়নটাও শোষণ করে। কাজেই আমরা কি এখান থেকে বলতে পারি না যে পানির সাথে সাথে সে হচ্ছে বিভিন্ন রকমের খনিজ লবণও কিন্তু পরিবহন করবে, একটা উদ্ভিদের ভিতরে খনিজ লবণও পরিবহন করবে। জাইলেম টিস্যুর কাজ বুঝছো? যারা কিনা ওই জীবকোষ এবং টিস্যু অধ্যায়টা ফাঁকি দিয়ে আসছিল এসএসসি লেভেলে, তাদেরও আশা করি হচ্ছে মনে পড়ে গেছে। এবার আসো ফ্লুয়েম, ঠিক আছে। এগুলো সব কিছু সহজে মনে রাখার টেকনিক আছে ভাইয়া, ঠিক আছে, কিন্তু সবাই তোমাকে এত যত্ন করে শিখাবেন না, যেহেতু আমি তোমাদেরকে ছোট ভাই বোনের মতোই চিন্তা করি। সো ইটস মাই ডিউটি, আমি এটা চিন্তা করি যে এই জিনিস যদি না জানে একটা স্টুডেন্ট, সে তো হচ্ছে টিস্যু এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টারে গিয়ে কিছুই বুঝতে পারবে না। সো দেখো, ভালো করে দেখো, ফ্লুয়েম বললে বাংলাতে যদি উচ্চারণ করো ফ্লুয়েমের সাথে কিন্তু ফুডের একটা মানে মিল আছে না, ফ্লুয়েম। সো সেখান থেকে মনে রাখতে পারবো কি যে ফ্লুয়েমের কাজ হচ্ছে উদ্ভিদের দেহের মাঝে খাবার কিংবা খাদ্য পরিবহন করা, ঠিক আছে, ফুড পরিবহন করা। সো পাতাতে যে খাবার তৈরি হয়েছে, যে গ্লুকোজ তৈরি হয়েছে, সেই গ্লুকোজটাকে পরিবহন করে একদম মূলের এই কোষ পর্যন্ত নিয়ে আসা যেই টিস্যুর কাজ, তার নামই হচ্ছে ফ্লুয়েম টিস্যু, ঠিক আছে। সো আমরা মনে রাখবো যে একটা উদ্ভিদের ভিতরে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ঠিক আছে, কত রকমের গাছ আমরা দেখি, সেই গাছগুলোর ভিতরে পরিবহনের জন্য এই দুই রকমের টিস্যু থাকতে হয়, ঠিক আছে। একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লুয়েম। জাইলেম এবং ফ্লুয়েম যেহেতু পরিবহনের কাজ করে, এজন্য এদেরকে বলা হয় পরিবহন টিস্যু কিংবা ইংলিশে বললে ভাস্কুলার টিস্যু। আশা করি ভাস্কুলার টিস্যুর উপর এত শর্টকাটে, ঠিক আছে, এরকম গুছানো লেকচার তুমি আর কোথাও পাবা না ইনশাল্লাহ। সো দেখো, বুঝে গেলা, ভাস্কুলার টিস্যু বুঝে গেলা। আচ্ছা, হিয়ার কামস দ্য কোশ্চেন, যে ভাইয়া আপনি শৈবাল এবং ছত্রাক পড়াচ্ছেন, শৈবাল ও ছত্রাকের মাঝে এই ভাস্কুলার টিস্যুর কি কোনো প্রয়োজনীয়তা আছে কি নাই? শৈবাল এবং ছত্রাকের মাঝে এই ভাস্কুলার টিস্যুর দরকার আছে কিনা? ভাস্কুলার টিস্যু কাদের দরকার? একটু কমন সেন্স খাটো তো। ভাস্কুলার টিস্যু কাদের দরকার? যাদের সাইজ অনেক বড়, আম গাছ কি বিশাল বড়, জাম গাছ অনেক বিশাল বড়, কাঁঠাল গাছ অনেক বিশাল বড়, তার হচ্ছে পাতাতে কোনো একটা কিছু তৈরি হইলে সেই জিনিসটা পরিবহন করে মূল পর্যন্ত আনার প্রয়োজনীয়তা আছে। যেহেতু আছে, তার জন্য হচ্ছে তার ভিতরে আল্লাহ কি দিয়ে দিছে? ভাস্কুলার টিস্যু দিয়ে দিছেন, আল্লাহ তাআলা ভাস্কুলার টিস্যু দিয়ে দিছেন, তার দরকার আছে। বাট যার সাইজই হচ্ছে এরকম বাচ্চা কাচ্চা লেভেলের, ঠিক আছে, যার দেহের আকার আকৃতি হচ্ছে এত ছোট, দেখো আকার আকৃতি হচ্ছে এত ছোট, মানে কোনটা যে মূল কাণ্ড পাতা সেটাই তুমি আলাদা করতে পারতেছো না, তার কি এত পরিবহন, ঠিক আছে, এখান থেকে এখানে যাওয়া, ওই জাইলেম ফ্লুয়েম এগুলোর কোনো দরকার আছে? আনসার হচ্ছে না। সো সেখান থেকে আমরা কমন সেন্স খাটাইলেই বুঝতে পারি যে এই যে শৈবালের মাঝে কোনো ধরনের কি নাই, শৈবালের মাঝে কোনো ধরনের ভাস্কুলার টিস্যু নাই। এই যে ছত্রাক সম্পর্ক আমরা এই অধ্যায়ে পড়াশোনা করব, সেটার মাঝেও কোনো ধরনের ভাস্কুলার টিস্যুর দরকার নাই, ঠিক আছে। সো নিচের কোনটি শৈবাল সম্পর্কিত সঠিক তথ্য নয়, ছত্রাক সম্পর্কিত সঠিক তথ্য নয়? এই টাইপের প্রশ্ন যদি মেডিকেলে আসে, পারবেন কিনা বলেন? মেডিকেল কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে যদি আসে, তাহলে এই কথাগুলা যেটাই থাকবে সেটা কিন্তু কারেক্ট আনসার হবে, ঠিক আছে। শৈবালও ভাস্কুলার টিস্যু নাই, ছত্রাকেও ভাস্কুলার টিস্যু নাই। কেন নাই ভাইয়া? কারণ তার দেহের সাইজটাই ছোট। সাইজ ছোট বলে পরিবহনের এই গ্যাঞ্জামের কোনো দরকার নাই, ঠিক আছে। একটা কোষ থেকে একটা কোষে ইজিলি হচ্ছে খাবার বা অন্যান্য কিছু ইজিলি এমনিতেই পরিবহন হইতে পারে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এর জননাঙ্গ সাধারণত এককোষী। এটাও কি বুঝাইতে হবে? এটা তো বোঝানোর কিছু নাই, বুঝতেই পারতেছো। জননাঙ্গ, তার দেহটাই হচ্ছে এত ছোট, ঠিক আছে। আগে তো দেহ বড় হইতে হবে, দেহ এই গাছের মতো বিশাল বড় হইতে হবে, বহুকোষী হইতে হবে। বহুকোষী হইলে না হচ্ছে তারপর জননাঙ্গ সেই জিনিসটা এককোষী না বহুকোষী বা বহুকোষী হওয়ার একটা চান্স থাকবে। তার নিজের দেহটাই হচ্ছে এরকম একটা কোষ বা সর্বোচ্চ হইলে কয়েকটা কোষ নিয়ে গঠিত, ঠিক আছে। সো তার যে জননাঙ্গ, সেই জননাঙ্গ নিশ্চয়ই এককোষী হবে, ঠিক আছে। দেখছো, এগুলা কিন্তু কমন সেন্সের বিষয়, সবগুলাই হচ্ছে কমন সেন্সের বিষয়। আমি আর কিছুই করি নাই, তোমার মাথায় জাস্ট হচ্ছে এগুলা ইমপ্লান্ট করতেছি, বসাই দিতেছি, ঠিক আছে। যে এগুলো যদি মনে রাখতে পারো বাবা, দেখবা যে অটোমেটিক্যালি শৈবাল এবং ছত্রাকের অনেক কিছু তুমি ইজিলি মনে রাখতে পারছো। পুরো অধ্যায় শেষ করে ফেলছো, বাট
যদি এটা বলা হয় যে শৈবাল সম্পর্কে নিচের কোনটা সঠিক তথ্য নয়, ছত্রাক সম্পর্কে নিচের কোনটা সঠিক তথ্য নয়, এবং এই প্রশ্নগুলো সাধারণত অ্যাডমিশনে আসবে। ঠিক আছে, এই অধ্যায়টি হচ্ছে এমসিকিউর অধ্যায়, এখান থেকে সিকিউ আসার চান্স তুলনামূলক কম। ম্যাক্সিমাম অংশ যেহেতু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সো ইটস মাই ডিউটি, ঠিক আছে, বড় ভাই হিসেবে এটা আমার দায়িত্ব যে কিভাবে প্রশ্নটা আসে, সেই প্রশ্নগুলো কিভাবে তুমি পারবা, কিভাবে মনে রাখতে পারবা, সেই জিনিসটা দেখা দেওয়া। সো আশা করি হচ্ছে শৈবাল এবং ছত্রাকের মেইন যে মিলগুলো আছে, কি কি মিল আছে, ঠিক আছে, কোন বৈশিষ্ট্যগুলো এটাতেও আছে, এটাতেও আছে, সেই জিনিসগুলো একসাথে আমরা কিন্তু শেষ করে ফেলছি। বোঝা গেছে? একদম বেস্টভাবে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি। সেমলি আমরা যখন ব্রায়োফাইটা টেরিডোফাইটা পড়বো তখনও আবার এই বেনথাম হুকারের ছকে ফিরিয়া আসিব। আমরা যখন হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি পড়বো তখনও আমরা এই ছকে আবার ফিরিয়া আসিব, ঠিক আছে, একটা রিভিশন দেওয়ার জন্য। বাট বেসিকগুলা কিন্তু আজকে ক্লাসে বুঝাইছি। ভাস্কুলার টিস্যু, ঠিক আছে, এরপর হচ্ছে তোমার কেন ভ্রূণ গঠিত হয় না, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আজকের ক্লাসে বুঝাইছি। এগুলো কিন্তু তখন আমি বুঝাবো না, ঠিক আছে। এক জিনিস বারবার পড়াইলে অনেক স্টুডেন্ট বিরক্ত হয়, দরকার নাই, আমারও দরকার নাই, ঠিক আছে। কিন্তু আজকের ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ, আমি বারবার আগেই বলে নিছিলাম, ঠিক আছে, বুঝে ফেলছো? ওকে, এবার আসো শৈবাল এবং ছত্রাকের মাঝে কি কি অমিল আছে। দুইজনের মাঝে তো কিছু না কিছু পার্থক্য থাকতে হবে। পার্থক্য থাকলে না দুইটা আলাদা শ্রেণী হবে। যদি দুইটাই সব কিছুর ক্ষেত্রে হচ্ছে একরকম হইতো তাহলে তাদেরকে একটা শ্রেণীতে আমরা রাখতাম, ঠিক না? সো শৈবালের মাঝে আমরা কিন্তু এটা ছোটবেলা থেকেই জানি, শৈবাল কিংবা শেওলা, শেওলা কিরকম? শেওলা হচ্ছে সবুজ। সবুজ কেন? তার ভিতরে একটা বর্ণকণিকা থাকে, যে বর্ণকণিকার নাম কি? ক্লোরোফিল। ক্লোরোফিল থাকার কারণে শৈবাল কিরকম? বর্ণময় হয়। যেহেতু ক্লোরোফিল আছে, আমরা জানি একটা উদ্ভিদ ক্লোরোফিলের উপস্থিতিতেই সে নিজের খাবার নিজে তৈরি করে। কোন প্রক্রিয়ার মাধ্যমে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি না যে শৈবাল জিনিসটার মাঝে যেহেতু ক্লোরোফিল আছে, সে কি করতে পারবে? সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাবার নিজে তৈরি করতে পারবে। যেহেতু সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, দ্যাটস ওয়াই সে হচ্ছে স্বভোজী কিংবা অটোট্রফ। শৈবাল কিরকম? শৈবাল হচ্ছে অটোট্রফিক। অটোট্রফিক। এই অটো কি, ঠিক আছে, রহিম করিম যে হচ্ছে অটো চালায় ওইরকম অটো না। এই অটো মানে হচ্ছে বায়োলজিতে কি বোঝায়? নিচ। এই অটো মানে হচ্ছে বায়োলজিতে বোঝায় নিচ, ঠিক আছে। সো অটোট্রফিক মানে কি? অটোট্রফিক মানে হচ্ছে স্বভোজী, মানে নিজের খাবারটা নিজেই তৈরি করে নিতে পারে, ঠিক আছে। সো শৈবাল এবং ছত্রাকের মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে শৈবাল হচ্ছে অটোট্রফিক, ঠিক আছে, শৈবাল হচ্ছে স্বভোজী, মানে নিজের খাবারটা নিজেই তৈরি করে নিতে পারে। অন্যদিকে ছত্রাকের মাঝে কি ক্লোরোফিল আছে? আনসার হচ্ছে না ভাইয়া। ব্যাঙের ছাতাতে কোনো ধরনের ক্লোরোফিল নাই। ক্লোরোফিল যেহেতু নাই, তার মানে কি? তার কালার হবে সাদা কিংবা বর্ণহীন, ঠিক আছে। এবং বর্ণহীন হইলে যেহেতু ক্লোরোফিল নাই, সে কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না, সালোক সংশ্লেষণ তার ভিতরে হবে না। যেহেতু হবে না, তাকে অবশ্যই খাবারের জন্য অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট হইতে হবে। দ্যাটস ওয়াই আমরা কি বলতে পারি? সে হচ্ছে পরভোজী। সে হচ্ছে কিরকম? পরভোজী, ঠিক আছে। সো ছত্রাক কিরকম? ছত্রাক হচ্ছে পরভোজী, অন্যদিকে শৈবাল হচ্ছে স্বভোজী, ঠিক আছে। পরভোজী এই জিনিসটাকে আমরা বলতে পারি হেটারোট্রফিক, ঠিক আছে। এই কথাটা ইম্পর্টেন্ট। চলো আমরা এই জায়গাতেই লিখে ফেলি। এই টার্মগুলো মনে রাখবা, কারণ এমসিকিউতে, ঠিক আছে, স্যার তো তোমার মামা চাচা লাগে না, সে হচ্ছে একটু কঠিনভাবেই দেওয়ার চেষ্টা করবে। তথ্যগুলা তুমি জানো, বাট টার্মটা যদি না জানো তাহলে কিন্তু প্যাচ লেগে যাবে, পারবা না এমসিকিউটা। ছত্রাক কীরকম? হেটারোট্রফিক, ঠিক আছে। হেটারো মানে কি? হেটারো মানে হচ্ছে ভিন্ন কিংবা পর, ঠিক আছে। সে হচ্ছে কীরকম? পরভোজী, ঠিক আছে। ছত্রাক কীরকম? ছত্রাক হচ্ছে পরভোজী, মানে অন্যের উপর ডিপেন্ড করে বাঁচে। অথবা আরেকটা জিনিস এখনই জেনে ফেলো, অনেক সময় আমরা কিন্তু দেখি যে মৃত বস্তু কিংবা লাশ কিংবা হচ্ছে কবরের মাঝে মাঝে কি উঠে থাকে? ছত্রাক কিন্তু উঠে থাকে, ঠিক না? ব্যাঙের ছাতা উঠে থাকে। সো সেই ক্ষেত্রে আমরা ছত্রাককে বলবো সে হচ্ছে মৃতজীবী, যখন সে মৃত বস্তুর উপর ডিপেন্ড করে বাঁচে, মৃত বস্তু থেকে পুষ্টি নিয়ে বাঁচে, ঠিক আছে। এগুলো কিন্তু জীবের পরিবেশ যে অধ্যায় ছিল তোমাদের এসএসসি বায়োলজিতে, ওই অধ্যায়ে কিন্তু পড়ে আসার কথা, ঠিক আছে। সো আমরা কি পড়ছিলাম? ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলো ছিল বিয়োজক মানে কি? যে কিনা মৃত বস্তুকে একদম মাটির সাথে মিশায় ফেলে, পচায় ফেলে, ঠিক আছে। সো তখন সে কি করে? মৃত বস্তু থেকে পুষ্টি পদার্থটা সংগ্রহ করে। এবং মৃতজীবী এটা তো আসবে না, আসবে কি? আসবে হচ্ছে এটা স্যাপ্রোফাইটিক, ঠিক আছে। সো এই টার্মগুলো মনে রাখতে হবে। স্যাপ্রো কথাটা মানেই হচ্ছে বায়োলজিতে মৃত কোনো কিছু বোঝায় বা মৃতদেহ বোঝায়, ঠিক আছে। সো যে কিনা মৃতদেহ থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে তাকে বলা হয় সে হচ্ছে স্যাপ্রোফাইটিক, ঠিক আছে। তাকে কি বলা হয়? স্যাপ্রোফাইটিক বলা হয়, ঠিক আছে। সো এরকমটা ঢাকা ইউনিভার্সিটিতে মাঝে মাঝে কিন্তু আসে যে নিচের কোনটা স্যাপ্রোফাইটিক ছত্রাক,
নিচের কোনটা? স্যাপ্রোফাইটিক ছত্রাক। সো সেই ক্ষেত্রে স্যাপ্রোফাইটিক মানে কি সেই জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে? স্যাপ্রোফাইটিক মানে হচ্ছে যেই ছত্রাক কিনা মৃত বস্তু থেকে হচ্ছে তার পুষ্টি পদার্থটা সংগ্রহ করে থাকে। তাহলে ছত্রাক কি হতে পারে? ছত্রাক সচরাচর বা ইন জেনারেল হচ্ছে আমরা তাকে বলবো সে হচ্ছে হেটারোট্রফিক, মানে অন্যের উপর ডিপেন্ড করে বাঁচে, পরভোজী, এবং কিছু কিছু ক্ষেত্রে সে হচ্ছে মৃতজীবী। সে হচ্ছে মৃতজীবী মানে মৃত বস্তু থেকে হচ্ছে সে পুষ্টি পদার্থ নিয়ে বাঁচে। মৃতজীবী এই জিনিসটারই টার্ম হচ্ছে স্যাপ্রোফাইটিক। স্যাপ্রো কথাটা মানেই হচ্ছে মৃত দেহ। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলছিলাম সাইকেল 2-3-তে কিওয়ার্ড টেকনিক তার আসল জাদু দেখাবে, ঠিক আছে? সো সেই জাদু কিন্তু দেখতে পারতেছো। আচ্ছা, এবার আসো আর একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা কোনো না কোনো মানে ইউনিভার্সিটির কোশ্চেনে তুমি ডেফিনেটলি পাবা, ঠিক আছে? ফর 100% শিওর, একদম নিশ্চিত। এসএসসি থেকে এই ইনফরমেশনটা তোমাকে জ্বালায় আসতেছে, এটা এইচএসসি অ্যাডমিশন পর্যন্ত কিন্তু এই ইনফরমেশন থেকে এমসিকিউ আসবে। সেটা হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে? এদের দুইজনের কোষ প্রাচীর কি দ্বারা নির্মিত? এই তথ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো, শৈবাল এবং ছত্রাক দুজনই কি? দুজনই হচ্ছে উদ্ভিদ কিংবা প্ল্যান্ট। প্ল্যান্ট মানেই হচ্ছে এর ভিতরে যে কোষ থাকবে সেই কোষের বাইরে কি থাকবে? কোষ প্রাচীর থাকবে। কোষ প্রাচীর থাকবে। সেই কোষ প্রাচীরটা কি দ্বারা নির্মিত? এটা কিন্তু দুজনের ক্ষেত্রে ডিফারেন্ট হয় এবং এই তথ্যটা থেকে কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসে। আমরা মনে রাখবো যে শৈবালের যেই কোষ প্রাচীর, ঠিক আছে, শৈবালের যে কোষ প্রাচীর সেই জিনিসটা মানে ইন জেনারেল বিভিন্ন উদ্ভিদে বা সচরাচর আমরা যে উদ্ভিদগুলো দেখি সেই উদ্ভিদগুলোর মতোই থাকে, অর্থাৎ সেলুলোজ দ্বারা গঠিত। সেলুলোজ দ্বারা গঠিত। কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর যেটা থেকে এমসিকিউতে বেশি প্রশ্ন আসে, এমসিকিউতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? ছত্রাকের কোষপ্রাচীর কি নির্মিত? বা ব্যাঙের ছাতার কোষপ্রাচীর এটা কি নির্মিত? অ্যাগারিকাসের কোষপ্রাচীর এটা কি নির্মিত? সবগুলাই ছত্রাক। ছত্রাক মানেই তার কোষপ্রাচীর হচ্ছে কাইটিন দ্বারা গঠিত হবে, কাইটিন নির্মিত হবে, ঠিক আছে? কাইটিন জিনিসটা কি? কাইটিন হচ্ছে আমরা মনে রাখবো এক ধরনের এমিনো গ্রুপযুক্ত, ঠিক আছে? এরকম এমিনোমূলকযুক্ত শর্করা, ঠিক আছে? বা এমিনোমূলকযুক্ত কার্বোহাইড্রেট, এমন একটা কার্বোহাইড্রেট বা শর্করা যেই কার্বোহাইড্রেটের ভিতরে কি আছে? এমিনোমূলকযুক্ত গ্রুপ আছে, ঠিক আছে? টু বি পারফেক্ট বা টু বি এক্সাক্ট এটা হচ্ছে গ্লুকোসামিন, ঠিক আছে? তো গ্লুকোসামিন দরকার নাই তোমাদের লেভেলে, জাস্ট মনে রাখো কাইটিনের ভিতরে এই এমিনোমূলকটা থাকে, ঠিক আছে? কাইটিন হচ্ছে এমন একটা শর্করা যে শর্করার সাথে কি লাগানো থাকে? এমিনোমূলক লাগানো থাকে। আপাতত এতটুকু চলবে, ঠিক আছে? সো কোষপ্রাচীর এই জিনিসটা ছত্রাকের ক্ষেত্রে কি নির্মিত হয়? কাইটিন দ্বারা গঠিত হয়। অন্যদিকে শৈবালের ক্ষেত্রে কি দ্বারা নির্মিত হয়? সেলুলোজ দ্বারা নির্মিত হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে হচ্ছে এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, এদের কার সঞ্চিত খাদ্য কি? কার সঞ্চিত খাদ্য কি? আমরা মনে রাখবো যে শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার কিংবা স্টার্চ। শ্বেতসারের ইংলিশ টার্মটা হচ্ছে স্টার্চ কিংবা শ্বেতসার, ঠিক আছে? স্টার্চ কিংবা শ্বেতসার। সো নিচের কোনটি শৈবালের সঞ্চিত খাদ্য? এটা যদি প্রশ্নে আসে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অপশনে শ্বেতসারও দেওয়া থাকতে পারে, স্টার্চও দেওয়া থাকতে পারে, অথবা শ্বেতসার স্টার্চ কিছুই বললো না, কি বললো? ডিরেক্টলি বললো শর্করা, ঠিক আছে? সো শর্করার মাঝে এক ধরনের শর্করা হচ্ছে এই শ্বেতসার কিংবা স্টার্চ। আমরা কিন্তু কার্বোহাইড্রেট কোষ রসায়ন যে অংশটা সেই চ্যাপ্টারটা যারা পড়ছো অলরেডি কিন্তু জানো শর্করা কিংবা কার্বোহাইড্রেটের আন্ডারে অনেক অনেক রকমের শর্করা হইতে পারে। শর্করা হইতে পারে গ্লুকোজ, শর্করা হইতে পারে ফ্রুক্টোজ, শর্করা হইতে পারে সুক্রোজ, ঠিক আছে? শর্করা হইতে পারে সেলুলোজ, শর্করা হইতে পারে স্টার্চ কিংবা শ্বেতসার। সো স্টার্চ কিংবা শ্বেতসার এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ শর্করা। কাজেই আমরা কিন্তু এখান থেকে বলতেই পারি যে এর সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা, ঠিক আছে? যেহেতু স্টার্চ কিংবা শ্বেতসার এই জিনিসটা হচ্ছে আসলে এক ধরনের শর্করাই, সো এর সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা। অন দ্য আদার হ্যান্ড আমরা মনে রাখবো ছত্রাকের ক্ষেত্রেও যদিও সঞ্চিত খাদ্যটা শর্করাই, ঠিক আছে, গ্লাইকোজেন, বাট স্টিল এটা কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে? সো এই জিনিসটা আলাদা করে মনে রাখবা যে ছত্রাকের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে? এরকমভাবেও মানে মিল করে হচ্ছে মনে রাখতে পারো। একটা ইনফরমেশন মনে রাখার আসলে অনেক অনেক টেকনিকই আছে, ঠিক আছে? তুমি এরকমভাবে মনে রাখতে পারো গ্লাইকোজেন যে জিনিসটা এটা কিন্তু আমাদের বডিতেও সঞ্চিত থাকে, আমাদের বডিতেও কিন্তু জমা থাকে। আমাদের বডিতে গ্লাইকোজেন জমা থাকে আমাদের লিভার কিংবা কলিজাতে। প্রাণীদেহের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য যে গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেনটা জমা থাকে তার লিভার কিংবা কলিজাতে, ঠিক আছে, বা যকৃতে। অন দ্য আদার হ্যান্ড ছত্রাকের মাঝে তার যেই কোষ, সেই কোষের ভিতরে যে কোষ গহ্বর, সেই কোষ গহ্বরের ভিতরে হচ্ছে এই গ্লাইকোজেনটা জমা থাকে, ঠিক আছে? সো আমরা এখান থেকে লিখে ফেলি যে ছত্রাকের সঞ্চিত খাদ্য এই জিনিসটা হচ্ছে গ্লাইকোজেন, তাহলে এটা কিন্তু এদের মাঝে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য, ঠিক আছে? সো শৈবাল থেকে একটা শৈবালের কথা মনে রাখো, সেই জিনিসটা কি? সেটা হচ্ছে স্পাইরোগাইরা হায়ালিনা।
অন্যদিকে ছত্রাক, ছত্রাক থেকে আসলে আলাদা করে মনে রাখতে হয় না, এটা আমরা সবাই জানি, খুবই ফেমাস একটা ছত্রাক। সেই জিনিসটা কি? পেনিসিলিয়াম নটারাম। যে পেনিসিলিয়াম নটারাম থেকে হচ্ছে কি তৈরি হয়েছিল? সর্বপ্রথম অ্যান্টিবায়োটিক, যার নাম হচ্ছে পেনিসিলিন। সেই পেনিসিলিন কিন্তু এই পেনিসিলিয়াম নটারাম থেকে তৈরি হয়েছিল। সো পেনিসিলিয়াম নটারাম এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ছত্রাক। অন্যদিকে স্পাইরোগাইরা হায়ালিনা এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ শৈবাল। সো এখন আমরা গিয়ে হচ্ছে শৈবাল ছত্রাক মেইন বই থেকে পড়ার উপযোগী হয়েছি, যোগ্যতা অর্জন করছি, ঠিক আছে। এখন যখন আমরা মেইন বই থেকে পড়বো, দেখবা যে প্রত্যেকটা জিনিস তোমার কাছে একদম ইজি লাগতেছে। বইতে দেখবে এখন অনেক কিছু অনেক শর্টকাটে বলা আছে, বাট আমরা তো ডিটেলসের যে বেসিকটা সেটা অলরেডি কভার করে ফেলছি। সো আমাদের জন্য কোনো সমস্যা হবে না, অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য সমস্যা হইতে পারে, ঠিক আছে। এই কথাটা কিন্তু আমরা অলরেডি জানছি। দেখো, স্পাইরোগাইরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ শৈবাল। অন্যদিকে অ্যাগারিকাস, যে অ্যাগারিকাস সম্পর্কে আমরা এই অধ্যায়ে ডিটেলসে জানবো, ঠিক আছে, যেটা হচ্ছে এই ব্যাঙের ছাতা। সেই ব্যাঙের ছাতার নাম হচ্ছে, মানে বৈজ্ঞানিক নামটা হচ্ছে অ্যাগারিকাস। সেই অ্যাগারিকাস হচ্ছে ওয়ান কাইন্ড অফ ছত্রাক, এর পাশাপাশি পেনিসিলিয়ামও ওয়ান কাইন্ড অফ ছত্রাক। এগুলো আমরা ইতিমধ্যেই জানি। আচ্ছা, এবার দেখো শৈবাল সম্পর্কে আমরা প্রথমেই যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এক এক করে হচ্ছে পড়া শুরু করি। পৃথিবীতে বহু টাইপের হচ্ছে শৈবাল জন্মে, এটা আমরা বুঝতেছি। সো কিছু কিছু হচ্ছে এককোষী, আবার কিছু কিছু হচ্ছে বহুকোষী। বহুকোষী হইলেও সেটা আকার অনেক বড় হয় না, শৈবালের আকার ঘুরে ফিরে হচ্ছে ছোটই হয়, ঠিক আছে। সো বহুকোষী হইলেও অনেক বেশি কোষ বিশিষ্ট ওইরকম না, তার আকার কিন্তু ছোটই হয়। এবং এদের মাঝে কতক হচ্ছে স্থলজ, মানে স্থলে বসবাস করে, কিছু হচ্ছে অর্ধবায়বীয়। এই জিনিসটা অনেকে বুঝবে না, অধিকাংশই হচ্ছে জলজ, মানে বেশিরভাগ হচ্ছে শৈবালই আমরা জলে পাই, পানিতে ভাসমান ভাবে থাকে। অর্ধবায়বীয় মানে কি? অর্ধবায়বীয় মানে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে, ধরো এটা একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের গায়ে হচ্ছে এরকমভাবে অনেক সময় লাগানো থাকে না শৈবাল বা ছত্রাক, ঠিক আছে। সো জিনিসটা দেখো, জিনিসটা হচ্ছে মাটিতেও লাগানো না, আবার পানিতেও না, আবার হচ্ছে বাতাসেও অনেকটা মনে হচ্ছে ভেসে আছে, ঠিক আছে। সো এই জন্য এটাকে বলা হয় অর্ধবায়বীয়। অর্ধবায়বীয় মানে কি? অর্ধবায়বীয় মানে হচ্ছে বিল্ডিংয়ের গায়ে যখন লাগানো থাকে, কোনো একটা বিল্ডিংয়ের গায়ে যখন লাগানো থাকে, তখন সেই জিনিসটাকে বলা হয় অর্ধবায়বীয়। এরা মিঠা পানিতে, লোনা পানিতে বসবাস করে, এগুলো অনেক কিছু বলা আছে, ঠিক আছে। সো দেখো, এখন শৈবাল জিনিসটা যখন পানিতে ভাসমান থাকে, পানিতে যখন ভাসমান থাকে, তখন সেই শৈবালটাকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন। আমরা জানি পানিতে ভাসমান যেই জীব আছে, সেই জীবগুলোকে কি বলা হয়? পানিতে যখন কোনো কিছু এরকমভাবে ভাসমান অবস্থায় থাকে, তখনই সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, ঠিক আছে। তখনই কিন্তু সেই জিনিসটাকে কি বলা হয়? ফাইটোপ্লাঙ্কটন বলা হয়। আমরা কিন্তু এগুলো হচ্ছে জীবের পরিবেশ যে অধ্যায় ছিল, অধ্যায় নাম্বার 13 এসএসসি বায়োলজিতে, ওখানে কিন্তু পড়ে আসছি যে এই যে ফাইটোপ্লাঙ্কটন, সে হচ্ছে একটা জলজ পরিবেশের জন্য বা একটা পুকুরের জন্য সে হচ্ছে উৎপাদকের কাজ করে। সে হচ্ছে কি করে? উৎপাদকের কাজ করে, মানে সূর্যালোককে কাজে লাগায় সে খাবারটা তৈরি করতেছে। তাকে খায় হচ্ছে প্রথমে ছোট ছোট কিছু পোকা, সেই পোকাকে খায় হচ্ছে আবার কিছু ছোট ছোট মাছ, সেই মাছকে খায় আবার হচ্ছে বড় মাছ, সেই বড় মাছকে আবার হচ্ছে ঈগল বা চিল এই জিনিসগুলা খেয়ে ফেলে। সো সেখান থেকে হচ্ছে এই কথাগুলা আমরা কিন্তু মনে করতে পারি যে পানিতে ভাসমান যে শৈবাল বা শেওলা আছে, তাদেরকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। ফাইটো কথাটা আসছে হচ্ছে ফাইটা থেকে, ফাইটা মানে উদ্ভিদ, প্লাঙ্কটন মানে হচ্ছে ভাসমান জীব। তার মানে পানিতে যখন হচ্ছে শেওলা বা এরকম উদ্ভিদ হচ্ছে ভেসে বেড়ায়, তখনই তাকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন, ঠিক আছে। আচ্ছা, এই সংজ্ঞাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাগুলো আমরা সৃজনশীলের কয়ের জন্য শিখব। সৃজনশীলের কয়ের জন্য এই সবুজ কালার দিয়ে ভাই যে অংশগুলো দেখাইছি সেগুলো শিখতে হবে, ঠিক আছে। মনে রাখবা কি? মনে রাখবা জলাশয়ে পানির নিচে, ঠিক আছে, মাটিতে আবদ্ধ হয়ে যে শৈবাল জন্মায় তাকে বলা হয় বেন্থিক শৈবাল। তাকে কি বলা হয়? বেন্থিক শৈবাল বলা হয়। মানে শৈবালটা এখানে আমরা দেখতেছি যে পানিতে ভাসমান, ঠিক আছে, বাট কোনো কোনো সময় দেখা যায় যে এটা একদম হচ্ছে মাটিতে আবদ্ধ হয়ে থাকে, ঠিক আছে। ধরো আমাদের জলাশয়, সেই জলাশয় হচ্ছে এটা, সেই জলাশয়ের মাঝে এখানে ধরো মাটি আছে, সেই মাটির সাথে আবদ্ধ হয়ে এখানে কিছু শৈবাল জন্মায়, এবং সেই শৈবালগুলোকে বলা হয় হচ্ছে বেন্থিক শৈবাল। সেই শৈবালগুলোকে কি বলা হয়? বেন্থিক শৈবাল বলা হয়। কোনো কোনো শৈবাল আমরা দেখি যে পাথরের গায়ে জন্মায়, দেখো এরকম পাথরের গায়ে জন্মায়, ঠিক আছে। যে শৈবালগুলো পাথরের গায়ে জন্মায় তাকে বলা হয় লিথোফাইট। তাকে কি বলা হয়? লিথোফাইট বলা হয়। এই সংজ্ঞাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পাথরের গায়ে জন্মানো শৈবালকে কি বলা হয়? এমসিকিউ তো আসতে পারে, সৃজনশীলের কত আসতে পারে। আনসার হচ্ছে কি? লিথোফাইট, ঠিক আছে। এবং উচ্চ শ্রেণীর জীব, কোনো একটা জীব ধরো আছে, সেটা হইতে পারে কোনো একটা বট গাছ বা বড় একটা গাছ, সেই গাছের মাঝে যে টিস্যু আছে, ঠিক আছে, গাছের মাঝে যে টিস্যু আছে, সেই টিস্যুর ভিতরে ধরো এখানে হচ্ছে একটা শৈবাল জন্মাইছে, সেই ধরনের শৈবালকে কি বলা হয়? সেই শৈবালকে বলা হয় এন্ডোফাইট। সেটাকে কি বলা হয়? এন্ডোফাইট বলা হয়। আমাদের জন্য কঠিন হবে না, কারণ আমরা ইতিমধ্যে কিওয়ার্ড টেকনিক অ্যাপ্লাই করে জানি যে এন্ডো কথাটা মানেই হচ্ছে ভিতরে। বায়োলজিতে এন্ডো কথাটা যেখানেই আমরা পাই, এন্ডো মানে হচ্ছে আসলে কি বোঝায়?
ভিতরে বোঝায়, এন্ডো মানে হচ্ছে ভিতরে বোঝায়। সো কোনো একটা জীব, সেটা হতে পারে উদ্ভিদ, সাধারণত উদ্ভিদই হয়, সেই উদ্ভিদের যে টিস্যু, সেই টিস্যুর ভিতরে যদি কোনো একটা কিছু জন্মায় বা কোনো একটা শৈবাল জন্মায়, তখন তাকে বলা হয় এন্ডোফাইট। আর কোনো কোনো শৈবাল দেখা গেছে যে কারো মাথায় চড়ে বসে। ধরো এটা হচ্ছে একটা গাছ, সেই গাছের মাঝে এটা হচ্ছে একটা ডাল, সেই ডালের উপরে এই জায়গাতে হচ্ছে কিছু শৈবাল জন্মাইতে পারে, ঠিক আছে। সো এরকম ভাবে কোনো একটা গাছের উপরে যখন জন্মায় তখন তাকে বলা হয় এপিফাইট। এপিফাইট। ফাইট কথাটা তো মানে আমি আগে বলছি যে ফাইট, ফাইট কথাটা আসছে হচ্ছে ফাইটা থেকে। ফাইট কথাটা কোথা থেকে আসছে? ফাইটা থেকে আসছে। ফাইটা মানে হচ্ছে কি? উদ্ভিদ। ফাইটা মানে হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে। ফাইটা মানে হচ্ছে উদ্ভিদ। তাহলে এপিফাইট কি হবে? এপিফাইট, এপি কথাটা বায়োলজিতে যেখানেই পাই আমরা, এপি মানে হচ্ছে উপরে, এপি মানে হচ্ছে উপরে। তাহলে যখন হচ্ছে কোনো একটা জীবের টিস্যুর ভিতরে অবস্থান করবে তখন সেই শৈবালটাকে বলা হবে এন্ডোফাইট। অন্যদিকে কোনো একটা কিছুর উপরে যখন অবস্থান করবে বা জন্মাবে তখন তাকে বলা হবে এপিফাইট, ঠিক আছে। এই কথাগুলো জাস্ট মনে রাখবা, সৃজনশীলের ক বা এমসিকিউতে আসতে পারে। আর এই শৈবাল নিয়ে বিজ্ঞানের যেই শাখায় আলোচনা, পর্যালোচনা, গবেষণা করা হয় সেই শাখাটাকে বলা হয় ফাইকোলজি। ফাইকো কথাটা বায়োলজিতে যেখানে পাবা, ফাইকো মানে হচ্ছে শৈবাল, ঠিক আছে। ফাইকো কথাটা যেখানে পাবা বা অ্যালগো কথাটা যেখানে পাবা, ফাইকো বা অ্যালগো কথাটা যেখানে পাবা, এই জিনিসটা মানে হচ্ছে আসলে শৈবাল, ঠিক আছে। ফাইকো কিংবা অ্যালগো, ফাইকো কিংবা অ্যালগো এই কথাটা যেখানে পাবা কি বোঝাবে? শৈবাল বোঝাবে। অন্যদিকে মাইকো কথাটা, এটাও মনে রাখো, মাইকো কথাটা যেখানে পাবা, মাইকো মানে হচ্ছে ছত্রাক বোঝাবে, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো এখনই জেনে ফেলো, তাহলে সেই জিনিসটা হবে পরবর্তীতে অন্যরা সবাই হচ্ছে মুখস্থ করবে, তুমি হচ্ছে জাস্ট কোপ দিবা ইনশাল্লাহ, ঠিক আছে। সো আমরা কি জানলাম যে অ্যালগো বা ফাইকো এই কথাগুলো বায়োলজিতে যেখানে পাবো এই জিনিসটা দ্বারা বোঝাই শৈবাল। অন্যদিকে মাইকো কথাটা যেখানে পাবো, মাইকো মানে হচ্ছে ছত্রাক বোঝায়। তাহলে দেখো যে শৈবাল সংক্রান্ত যেই আলোচনা, সেটা যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে ফাইকোলজি, কিংবা এটারই অপর নাম হচ্ছে অ্যালগোলজি। আর এখানে এই যে ফাইকোলজি এই কথাটা যেই গ্রিক শব্দ থেকে আসছে সেটা হচ্ছে ফাইকোস। ফাইকোস মানে হচ্ছে সি উইট, সি উইট, ঠিক আছে। সি উইট, উইড মানে অনেক ক্ষেত্রে হচ্ছে গাঁজা বোঝায়, ঠিক আছে, গাঞ্জা বোঝায় আর কি, গাঞ্জা বা গাঁজা অনেকে চিনো। সো ভালো জিনিস না। আচ্ছা, সো সি উইড, সি উইড জিনিসটা কীরকম দেখতে, ওই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে সি উইডের একটা চিত্র আর কি। সো সি উইড হচ্ছে এটা সাগরে পাওয়া যেত বা জলাশয়ে পাওয়া যেত, সেখান থেকে নাম হয়েছে যে এটা হচ্ছে জলাশয়ের গাঁজা, জলাশয়ের গাঁজা, ঠিক আছে। পরবর্তীতে দেখা গেল যে এটা জলাশয়ের গাঁজা না, এটা হচ্ছে একটা শৈবাল, এটা হচ্ছে একটা শৈবাল। সো যেহেতু অন্যান্য যে শৈবালগুলা এগুলা এই জলাশয়ের গাঁজার মতোই, অর্থাৎ এই সিউইডের মতোই, সেখান থেকেই এই শাখাটার নামকরণ করা হয়েছে আর কি ফাইকোলজি, ঠিক আছে। ফাইকোলজি, ফাইকোলজি কিংবা অ্যালগোলজি, এই কথাগুলো জাস্ট জানতে পারো। এবার দেখো তো শৈবালের সংজ্ঞা যেটা দেওয়া আছে সেটা কি তোমার কাছে কঠিন লাগতেছে কিনা? একদমই সহজ হয়ে যাওয়ার কথা। অত্যন্ত সরল প্রকৃতির শালক সংশ্লেষণকারী, অবশ্যই শালক সংশ্লেষণ করবে কারণ তার ভিতরে কি আছে? ক্লোরোফিল আছে। অভাস্কুলার, এই যে এই টার্মটা এখন তোমাকে হচ্ছে অন্য টিচার যদি পড়াইতো তাই সে কি করাইতো? মুখস্থ করো বাবা। বা অভাস্কুলার মানে হচ্ছে যার ভিতরে ভাস্কুলার টিস্যু নাই। ভাস্কুলার টিস্যু জিনিসটা কি, কেন নাই, এই কাহিনী তো কেউ তোমাকে বোঝাবে না, বাট ভাইয়া কিন্তু বোঝানোর চেষ্টা করছি। সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী মানে কি বুঝছো? সমাঙ্গদেহী মানে হচ্ছে থ্যালোয়েড, থ্যালোয়েড মানে যার দেহকে মূল কাণ্ড পাতায় আমরা বিভক্ত করতে পারি না, ঠিক আছে। এখন কথাগুলো বুঝছো? মানে বইয়ের মাঝে কিন্তু এক লাইনে, ঠিক আছে, যেগুলো তো পোলাবান জানবেই, এগুলো তো পোলাবান মায়ের পেটে থেকে শিখে আসবেই, ঠিক আছে, দিয়ে দিছে। বাট এই জিনিসগুলো কিন্তু আমি যদি এরকমভাবে না বুঝাইতাম, প্রথমে তোমাদেরকে ওই তৈরি না করে নিতাম উপক্রমণিকা থেকে, তাহলে কিন্তু এখন ধরা খাইতা বা মুখস্থ করতে হইতো। বাট আমি চাই তুমি প্রত্যেকটা জিনিস বুঝো, বুঝে যারা হচ্ছে মুখস্থ প্রমোট করে যে শুধুমাত্র মুখস্থ করেই হচ্ছে টিকে থাকা যায়, তাদেরকে তুমি বুঝাও যে বাবারা এই জিনিসগুলো হচ্ছে এরকমভাবে কাজ করে, এই জন্য হচ্ছে এই জিনিসটা এখানে লেখা আছে, ঠিক আছে। সায়েন্স মানেই তোমাকে হচ্ছে কিছু না কিছু বুঝতে হবে। এই জায়গাতে হচ্ছে কোনো না কোনো প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো লজিক আছে, সেই লজিকটা অবশ্যই হচ্ছে জানতে হবে। সেই লজিকটা যে মাত্র তুমি জানবা দেখবা যে অর্ধেক মুখস্থ এখানে হয়ে গেছে, ঠিক আছে, তোমাকে আর কষ্ট করতে হবে না। এবং যাদের জননাঙ্গ কি এককুশী, জননাঙ্গ এককুশী এবং নিষেকের পর স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কোনো ভ্রূণ গঠিত হয় না। প্রত্যেকটা কথা কিন্তু আমি তোমাকে ইতিমধ্যেই বুঝাই ফেলছি, ঠিক আছে। দেখছো শৈবাল এবং ছত্রাক, শৈবাল চাপড়াটার জাস্ট অংশ শুরু হয়েছে, এরপরে কিন্তু এমন একটা সংজ্ঞা দেওয়া হয়েছে যে সংজ্ঞাটা পারফেক্ট বুঝলাম, বাট সেই সংজ্ঞার প্রত্যেকটা যে টার্ম সেখানে কিন্তু তুমি আটকাই যেতা, ঠিক আছে। সো তুমি যাতে না আটকাও সেজন্য ভাইয়া কিন্তু তোমাকে একদম পারফেক্টলি প্রিপেয়ার করে নিছি, তোমার ব্রেনটাকে একদম পারফেক্টলি প্রিপেয়ার করে নিছি। এবার বাবা পড়ো, ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসো শৈবালের বৈশিষ্ট্য, এগুলা দেখবা যে প্রত্যেকটাই পানি ভাত হয়ে গেছে এখন। আমেরিকার যে বিখ্যাত প্রেসিডেন্ট, ঠিক আছে, তার নাম কি ছিল? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনকে
বলা হয়েছিল যে স্যার আপনি প্রত্যেকটা কাজ এত সুন্দরভাবে পারফেক্টলি কিভাবে করেন, ঠিক আছে। সে যে আনসারটা দিছিল সেটা হচ্ছে আমাকে যদি একটা কোরাল দেওয়া হইতো এবং সেই কোরালটা দিয়ে যদি বলা হতো যে 4 ঘন্টা সময় আছে তোমার, সেই 4 ঘন্টার ভিতরে একটা বড় গাছকে কেটে ফেলো, আমি ওই 4 ঘন্টা থেকে, ঠিক আছে, 3.5 ঘন্টায় আমি শুধুমাত্র খরচ করতাম আমার কোরালটাকে শার্প করার জন্য। কোরাল যেটা দিয়ে আমি কাটবো গাছটা, সেই কোরালটাকে শার্প করার জন্য 3.5 ঘন্টা আমি সময় করতাম। তাহলে কোরাল যে মাত্র শার্প হয়ে গেল, এবার একদম সহজে মাত্র ওই বাকি যে 30 মিনিট বলছো 30 মিনিটও লাগবে না, দেখবা যে 10 মিনিটে গাছ কাটে ফেলতে পারছো, ঠিক আছে। সো আমার ফিলোসফি হচ্ছে ওইটা, আমি তোমাকে বেসিকটা এমনভাবে বুঝাই দিব যেই বেসিকে তোমার ফাউন্ডেশন এত স্ট্রং হবে ইনশাল্লাহ যে অন্য কেউ তোমাকে হেলাইতে পারবে না, ঠিক আছে। সো দেখো এখন প্রত্যেকটা জিনিস পড়বা আর জাস্ট বুঝবা যে এইগুলো তো অলরেডি পড়ে আসছে। শৈবাল হচ্ছে শালক সংশ্লেষণকারী সবুজি অপুষ্পক উদ্ভিদ, ক্রিপ্টোগেমিয়ার অন্তর্গত, খুবই সিম্পল, এবং এরা আলো ছাড়া সাধারণত জন্মাইতে পারে না। এরা হচ্ছে কি সুকেন্দ্রিক। সুকেন্দ্রিক মানে কি? সুকেন্দ্রিক মানে হচ্ছে যার কিনা নিউক্লিয়াস সুগঠিত হবে, এবং এর পাশাপাশি তার যে কোষ, সেই কোষের মাঝে মাইটোকন্ড্রিয়া, এরপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, এই সব কিছু থাকবে, সকল রকমের অঙ্গাণু কিন্তু তার এই কোষের ভিতরে উপস্থিত থাকবে। সেই ধরনের কোষকে আমরা বলি হচ্ছে সুকেন্দ্রিক কোষ কিংবা ইউক্যারিওটিক কোষ। বাট এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, যে তোমাকে এই প্রশ্নটা করছে তাকে আবার ফার্দার প্রশ্ন করতে হবে যে শৈবালের কথা যে বলছেন আপনি, শৈবাল এটা কোন শৈবাল? নর্মাল শৈবাল, শেওলা, নাকি হচ্ছে নীলাভ সবুজ শৈবাল? ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ক্লিয়ার থাকতে হবে। আমার কাছে পড়তে আসছো মানে বাবা কোনো ছাড় নাই। নর্মাল যে শেওলা বা শৈবাল এটা তো আমরা জানি, ঠিক আছে, এটা কীরকম? এটা হচ্ছে ইউক্যারিওটিক, অর্থাৎ তার কোষের মাঝে প্রত্যেকটা কোষীয় অঙ্গাণু থাকবে এবং কোষের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস কী হবে? সুগঠিত হবে, নিউক্লিয়াস সুগঠিত হবে। কিন্তু নীলাভ সবুজ শৈবাল, এটা ভালো করে মনে রাখবা, ঠিক আছে। এখানে কিন্তু একটা ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রম কিন্তু যতদিন বায়োলজি তুমি পড়ো বাবা, তোমার কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, সায়ানোব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে। নীলাভ সবুজ শৈবাল, সায়ানো কথাটা মানে হচ্ছে ওই সায়ানাইডের কথা আমরা মনে রাখতে পারি। সায়ানাইড কি? একটা বিষ। বিষ যদি কেউ খায় তার গা কীরকম হয়ে যায়? তার শরীর হচ্ছে নীল হয়ে যায়, বিষে নীল হয়ে গেছে, ঠিক আছে। সো সেখান থেকে মনে রাখতে পারি যে নীলাভ সবুজ শৈবাল, এটারই অপর নাম হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। দেখো তো নামের লাস্টে কি আছে? আগে তাকে নীলাভ সবুজ শৈবাল বলা হইতো, আগে তাকে কি বলা হইতো? নীলাভ সবুজ শৈবাল বলা হইতো। বাট এখন তাকে কি বলা হয়? এখন আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী তাকে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া ওয়ান কাইন্ড অফ ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া এই জিনিসটা সবসময় হচ্ছে আদিকোষী। ব্যাকটেরিয়া সবসময় কি? আদিকোষী, অর্থাৎ তার যে নিউক্লিয়াস, সে নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত না, অর্থাৎ আমরা তাকে কি বলতে পারি? প্রাককেন্দ্রিক বলতে পারি, ঠিক আছে, তাকে বলা হবে প্রাককেন্দ্রিক। সো শৈবাল মানেই হচ্ছে সেই জিনিসটা তার নিউক্লিয়াস সুকেন্দ্রিক কিংবা সুগঠিত বলা যাবে না। আগে জিজ্ঞাসা করতে হবে শৈবাল হিসেবে কোন শৈবালের কথা বলা হয়েছে। নীলাভ সবুজ শৈবাল বললে কিন্তু তখন এই জিনিসটা আদিকোষী কিংবা প্রাককেন্দ্রিক হবে। এরপর যে জিনিসটা বলা হয়েছে এটা এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে। শৈবালের সত্যিকার কখনো মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না বা সৃষ্টি হয় না, অর্থাৎ এরা হচ্ছে সমাঙ্গদেহী কিংবা থ্যালয়েড। প্রত্যেকটা কথা কিন্তু আমি ইতিমধ্যে তোমাকে বুঝাই ফেলছি। এদের দেহের মাঝে কোনো ধরনের ভাস্কুলার টিস্যু নাই, এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে। এবং জননাঙ্গ সাধারণত এককোষী বা বহুকোষী হইলেও সেটার বাইরে কোনো বন্ধ্যাকোষের আবরণী থাকে না। যাদের জননাঙ্গ হচ্ছে বহুকোষী, যাদের জননাঙ্গ বহুকোষী, ঠিক আছে, আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা যখন পড়বো তাদের জননাঙ্গ হচ্ছে বহুকোষী, এবং সে বহুকোষী জননাঙ্গের বাইরে দেখা যায় যে এমন একটা কোষের আবরণ থাকে যেই কোষগুলো হচ্ছে বন্ধ্যাকোষ, মানে ওই কোষ থেকে নতুন কিছু সৃষ্টি হবে না। বাট শৈবালের ক্ষেত্রে জননাঙ্গ সাধারণত কি হয়? সাধারণত হয় এককোষী, আর যদি বহুকোষী হয়ও, বহুকোষী হইলেও তার বাইরে কোনো ধরনের বন্ধ্যাকোষের আবরণী থাকে না। এর যে স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়া মানে কি? যেখান থেকে স্পোর তৈরি হবে বা রেণু তৈরি হবে, রেণুথলি, এই জিনিসটাও সবসময় এককোষী। বুঝতেই পারতেছো, এটার মানে ফুল দেহটাই হচ্ছে কয়েকটা কোষ দিয়ে বা একটা কোষ দিয়ে হচ্ছে গঠিত। তার মানে ফুল দেহটাই যেহেতু একটা বা কয়েকটা কোষ দিয়ে গঠিত, এর প্রত্যেকটা জিনিসই এককোষী হবে, প্রত্যেকটা জিনিসই সাধারণত এককোষী হবে। এই জন্য এটার জননাঙ্গ সাধারণত এককোষী, এবং এটার যে স্পোরাঞ্জিয়া সেই জিনিসটাও সাধারণত এককোষী। এবং জাইগোটে জননাঙ্গে থাকা অবস্থায় কখনোই হচ্ছে এই জিনিসটা ভ্রূণে পরিণত হয় না, কারণ ওই মায়োসিস বিভাজন হয়ে আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেলে কিন্তু কখনোই ভ্রূণে পরিণত হবে না। শৈবালের কোষপ্রাচীর প্রধানত সেলুলোজ নির্মিত, এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে কিন্তু আসতে পারে, ঠিক আছে। শৈবালের কোষপ্রাচীর এটা কি নির্মিত? সেলুলোজ নির্মিত। শৈবালের যৌন জনন, এটা হচ্ছে একটু বোঝার জিনিস আছে। শৈবালের যৌন জনন আইসোগেমাসও হইতে পারে, অ্যানাইসোগেমাসও হইতে পারে, কিংবা ওগেমাসও হইতে পারে, ঠিক আছে। আইসোগেমাস, অ্যানাইসোগেমাস, ওগেমাস, এই কথাগুলো দ্বারা হচ্ছে কি বোঝানো হয় চলো আমরা একদম সহজ হচ্ছে জেনে ফেলি, ঠিক আছে। এই বেসিকগুলো কিন্তু লাগবে। আইসোগেমাস, আইসোটোপের কথা তো আমরা সবাই পড়ছি, ঠিক না? আইসোটোপ, আইসোটোপ কি ছিল?
সমান পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে সকল পরমাণু আছে, ঠিক আছে, বা সমান প্রোটন সংখ্যা বিশিষ্ট যে সকল পরমাণু আছে সেই জিনিসগুলোকে আমরা বুঝছিলাম আইসোটোপ। সো আইসোটোপ থেকে আমরা মনে রাখবো আইসো, আইসো কথাটা মানে হচ্ছে সমান বোঝায়। আইসো কথাটা মানে কি বোঝায়? সমান। আইসো বায়োলজিতে আইসো, তারপর হোমো, ঠিক আছে, এই কথাগুলো দ্বারা বা এই শব্দগুলো দ্বারা হচ্ছে মূলত বোঝায় সমান, কোনো একটা কিছু সমান। কি সমান? গ্যামাস। গ্যামাস মানে হচ্ছে গেমিট, ঠিক আছে। এই জিনিসগুলো জানতে হবে, যারা আমার কাছে পড়া নাই তারা জানবে না, তোমরা জানবা। দ্যাটস ওয়াই তোমরা আগায় থাকবা, অন্যরা পিছিয়ে থাকবে, ঠিক আছে, সিম্পল কথা। আমরা জানি যে আমরা প্রত্যেকেই বা প্রত্যেকটা জীবমাত্রই দুইটা কোষ দিয়ে যাত্রা শুরু হয়, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে। এখন শুক্রাণু এবং ডিম্বাণুর আকার যদি সমান হয়, আকার যদি সমান হয়, আকার যদি সমান হয়, তখন এই ধরনের শুক্রাণু এবং ডিম্বাণু দিয়ে যেই ধরনের যৌনজনন হয় তাকে বলা হয় আইসোগেমাস। আইসোগেমাস মানে কি? যেই ক্ষেত্রে দুইটা যে গেমিট শুক্রাণু এবং ডিম্বাণু তাদের আকার আকৃতি বা তাদের সাইজ বা তাদের চেহারা অনেকটাই হচ্ছে সিমিলার হবে, অনেকটাই কাছাকাছি হবে, ঠিক আছে। যদিও আমার এখানে মানে চিত্রগুলো হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে গেছে, বাট আমরা কাছাকাছি করে দিই। শুক্রাণু এবং ডিম্বাণু, ঠিক আছে, দুইটারই চেহারা আকার আকৃতি বা আকার কাছাকাছি বা সমান হয়, এবং এদের মাঝে যখন মিলন হয়ে কোনো একটা যৌনজনন হয় তখনই সেই জিনিসটাকে বলা হয় আইসোগেমাস, ঠিক আছে। অ্যানাইসো, এন মানে কি? এন মানে না, এন মানে হচ্ছে না, ঠিক আছে। কি হবে না? সমান হবে না, সিম্পল কথা। সো শুক্রাণুর সাইজ ছোট, ডিম্বাণুর সাইজ বড়, এই ধরনের যৌনজননকে বলা হয় কি? ঠিক আছে, যে ক্ষেত্রে তারা যদি তাদের আকার আকৃতি যদি সমান না হয় সেই ধরনের যৌনজননকে আমরা বলবো অ্যানাইসোগেমাস প্রকৃতির। ওই যে তোমরা যে হচ্ছে জীবন পাঠ, ঠিক আছে, তোমাদের এসএসসি বায়োলজির প্রথম যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে যে পড়ছিলা যে এই প্লান্টটির যে উদ্ভিদগুলো আছে সেগুলো হচ্ছে অ্যানাইসোগেমাস প্রকৃতির যৌনজনন। অ্যানাইসোগেমাস বলতে কি বোঝায় অনেকেই হচ্ছে না বুঝে কিন্তু এসএসসি লেভেলে মুখস্থ করে আসছো, বাট হিয়ার ইজ দ্য এক্সপ্লেনেশন, ঠিক আছে। মানে যেই দুইটা গেমিট শুক্রাণু এবং ডিম্বাণু তাদের সাইজ বা আকার আকৃতি সমান হবে না, যে ধরনের যৌনজননের ক্ষেত্রে এদের ভিন্ন ভিন্ন আকার থাকে এবং তাদের মাঝে মিলন হয়, মিলন হয়ে যৌনজনন হয়, সেই ধরনের যৌনজননকে বলা হয় অ্যানাইসোগেমাস প্রকৃতির যৌনজনন, অ্যানাইসোগেমাস প্রকৃতির যৌনজনন। এবার আসো ওয়ান কাইন্ড অফ স্পেশাল টাইপ অফ অ্যানাইসোগেমাস প্রকৃতির যৌনজনন, যেই ক্ষেত্রে এই অ্যানাইসোগেমাসের কথাটাই থাকবে, ঠিক আছে, এটাই থাকবে, জাস্ট একটা শর্ত যুক্ত হবে, ঠিক আছে, এটার সাথে জাস্ট একটা শর্ত যুক্ত হবে, জাস্ট একটা শর্ত যুক্ত হবে। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে ওগেমাসের ক্ষেত্রে শুক্রাণু হইতে হবে কি? ছোট প্লাস সচল, এটার সাইজ ছোট হইতে হবে এবং সচল হইতে হবে, চলাচল করতে পারবে, ঠিক আছে, এরকম ধরনের শুক্রাণু হইতে হবে। এবং ডিম্বাণু কিরকম হইতে হবে? ডিম্বাণু হইতে হবে বড় প্লাস নিশ্চল, ডিম্বাণু হইতে হবে বড় প্লাস নিশ্চল। জাস্ট এই শর্তগুলো যদি ঠিক থাকে, এই শর্তগুলো যদি মেনে চলে, তখন সেই ধরনের যে যৌনজনন তাকে বলা হবে ওগেমাস প্রকৃতির যৌনজনন, ওগেমাস প্রকৃতির যৌনজনন, ঠিক আছে। সো সবচেয়ে উন্নত কোন প্রকৃতির যৌনজনন? আনসার হচ্ছে ওগেমাস। সবচেয়ে উন্নত প্রকৃতির যৌনজনন কোনটা? আনসার হচ্ছে ওগেমাস। মানুষের ক্ষেত্রে কোন ধরনের যৌনজনন হয়? আনসার হচ্ছে ওগেমাস। আমাদের ক্ষেত্রে যে শুক্রাণু, সেই শুক্রাণু সাইজ থাকে একদমই ছোট এবং সেই জিনিসটা সচল হয়, চলাচল করতে পারে, ঠিক আছে। এবং ডিম্বাণু যেটা থাকে সেটার আকার হয় তুলনামূলক বড় এবং সেই জিনিসটা কিরকম হয়? নিশ্চল হয়। তাহলে এই তিন রকমের যৌনজননের মাঝে পার্থক্য বুঝতে পারছো কিনা বলো? একদম ক্লিয়ার থাকতে হবে এগুলা, কারণ সামনে যখনই হচ্ছে ব্রায়োফাইটা পড়বা, টেরিডোফাইটা পড়বা, নগ্নবীজি আবৃতবীজি পড়বা, প্রত্যেকটা ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো একটার সাথে একটা কিন্তু লিঙ্কড, ঠিক আছে। তো এটার যৌনজনন হচ্ছে আইসোগেমাস, অ্যানাইসোগেমাস কিংবা ওগেমাস প্রকৃতি। এবং 8 নাম্বার যে বৈশিষ্ট্যটা, যে দুই একটা ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই শৈবালের, ঠিক আছে, সঞ্চিত খাদ্য হচ্ছে শর্করা, কিংবা শর্করার মাঝে আমরা জানি স্টার্চ অর্থাৎ শ্বেতসার, শ্বেতসার, ঠিক আছে। একটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ সায়ানোব্যাকটেরিয়া, ঠিক আছে, নীলাভ সবুজ শৈবাল কিংবা সায়ানোব্যাকটেরিয়া। সো এটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে যে সায়ানোব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্য কি? সায়ানোব্যাকটেরিয়া মানেই হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। সো বইতে সায়ানোব্যাকটেরিয়ার কথাটা উল্লেখ নাই, বাট নীলাভ সবুজ শৈবালই যেহেতু সায়ানোব্যাকটেরিয়া, সুতরাং নীলাভ সবুজ শৈবাল এবং সায়ানোব্যাকটেরিয়ার দুজনেরই, ঠিক আছে, দুজন তো আসলে একই জিনিস। সো তাদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, ঠিক আছে, এবং এই গ্লাইকোজেন কিন্তু ছত্রাকেরও সঞ্চিত খাদ্য। এরকমভাবে বিভিন্ন ইনফরমেশন একসাথে ম্যাচ করে করে পড়তে হবে, তুলনা করে পড়তে হবে। তুলনা করে পড়লে দেখবা যে অটোমেটিক্যালি মনে রাখতে পারতেছো, ঠিক আছে, কারণ আমাদের ব্রেইন হচ্ছে ওইরকমভাবেই ফাংশন করে। আর এই যে শৈবাল, সেই শৈবাল সাধারণত জলীয় বা আর্দ্র পরিবেশে জন্মায় এবং এদের মাঝে সাধারণত সুস্পষ্ট যৌনক্রম অনুপস্থিত। যৌনক্রম জিনিসটা কি?
যৌনক্রম হচ্ছে কোনো একটা উদ্ভিদের 2n বা ডিপ্লয়েড কন্ডিশন থেকে n অর্থাৎ হ্যাপ্লয়েড দশায় আসা এবং হ্যাপ্লয়েড দশা থেকে পরবর্তীতে 2n কিংবা ডিপ্লয়েড কন্ডিশনে যাওয়া। সো এই জিনিসটা হচ্ছে টেরিস বা টেরিডোফাইটা, যেই টেরিডোফাইটা সম্পর্কে আমরা 6ষ্ঠ নম্বর অধ্যায়ে পড়বো, সেই টেরিডোফাইটাতে এটা উপস্থিত। এই ঘটনাটা টেরিডোফাইটাতে ঘটে, টেরিডোফাইটাতে ঘটে। বাট শৈবালের ক্ষেত্রে এই ঘটনা কিন্তু ঘটে না। শৈবালের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতেছি শৈবালের দেহটাই হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে? এই জন্য কিন্তু এই কথাগুলো বলা। দেখো, শৈবালের দেহটাই হচ্ছে হ্যাপ্লয়েড বা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এটা হচ্ছে নিম্ন শ্রেণীর একটা জীব, ঠিক আছে? সো যেহেতু তার দেহটাই হচ্ছে হ্যাপ্লয়েড, কাজেই তার ক্ষেত্রে হচ্ছে মানে দেহকোষে বা জনন মাতৃকোষে কোনো ধরনের মায়োসিস হইতে পারে না, মাইটোসিস হয়। মাইটোসিস হইলে তার শুক্রাণু ডিম্বাণু কিন্তু হচ্ছে কীরকম হয়, শুক্রাণু ডিম্বাণু হয় হ্যাপ্লয়েড কিংবা n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। সেই শুক্রাণু ডিম্বাণু যখন হচ্ছে পরস্পরের সাথে মিলন করে জাইগোট গঠিত হয় যখন, তখন জাইগোটে গিয়ে হচ্ছে মায়োসিস হয়, জাইগোটে গিয়ে মায়োসিস হয়। সো এর ক্ষেত্রে কিন্তু সুস্পষ্ট 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দশা, সেটা থেকে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দশায় আসা, ঠিক আছে? এই ঘটনা কিন্তু তার দেহের মাঝে সুস্পষ্ট না, জাইগোটে জাস্ট হচ্ছে এই ঘটনা ঘটে। সো এছাড়া হচ্ছে তার দেহের মাঝে কিন্তু এই ঘটনা সাধারণত ঘটে না। যেহেতু ঘটে না, কাজেই আমরা কি বলতে পারি, আমরা কিন্তু বলতে পারি যে এর ক্ষেত্রে কোনো ধরনের সুস্পষ্ট যৌনক্রম কিন্তু থাকে না, ঠিক আছে? সো যৌনক্রমের দিক দিয়েও সে কিন্তু পিছিয়ে আছে, ঠিক আছে? সো দেখো, শৈবাল ও ছত্রাকের মাঝে সাধারণত যৌনক্রম দেখা যায় না, কিন্তু শৈবাল ও ছত্রাক থেকে যেহেতু ব্রায়োফাইটা টেরিডোফাইটা এগুলো উন্নত, সেই কারণে টেরিডোফাইটাতে গিয়ে কিন্তু আবার যৌনক্রম দেখা যায়, ঠিক আছে? সো এরকমভাবে জিনিসগুলো হচ্ছে মনে রাখতে হবে। এটা হচ্ছে মনে রাখার আর্ট, ঠিক আছে? বায়োলজি মনে রাখার আর্ট আছে। যারা খুঁজে পায় তারা হচ্ছে এই সাবজেক্টে রাজত্ব করে, এই সাবজেক্ট তাদের ভালো লাগে, তারা এই জিনিস স্বীকার করতেই চায় না যে এই সাবজেক্ট শুধুমাত্র খালি মুখস্থ করার সাবজেক্ট। যারা এই রহস্যটা খুঁজে পায় না যে কিভাবে মনে রাখতে হবে, ওই আর্ট যারা জানে না তারাই হচ্ছে প্রমোট করে যে খালি মুখস্থ কর বাবা, এটাতে মুখস্থ ছাড়া কিছুই নেই, ঠিক আছে? সো তোমাকে কারেক্ট মেন্টর খুঁজে নিতে হবে, কারেক্ট মেন্টরের কাছেই হচ্ছে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? আশা করি আজকের ক্লাসটা খুবই ইফেক্টিভ ছিল, তুমি একদম সহজ সব কিছু বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা শৈবালের দৈহিক গঠন, তারপর হচ্ছে যৌন প্রজনন, ঠিক আছে, এবং ইউলোথেরিক সম্পর্কে যে আলোচনাগুলো আছে সেগুলো সম্পর্কে হচ্ছে জানার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য মন থেকে দোয়া করার চেষ্টা করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।